না। নমস্কার, আপনারা আছেন কবিতা বেলা লাইভ অনুষ্ঠানে। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের আয়োজনে কবিতা বেলা শীর্ষক নামাঙ্কিত লাইভ অনুষ্ঠানে আপনারা আছেন। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণ। আমাদের সাথে আছেন নির্মলেন্দু গুণ, আমাদের সাথে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রঞ্জনা সেনগুপ্ত, আমাদের সাথে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমার নতুন যে সমস্ত কবিতা, এই সব কবিতাগুলো হচ্ছে আমার এই মোবাইল ফোনের ভিতরে। আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখিকা, কবি, উপস্থাপিকা এবং আমাদের বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল পারভিন বাংলাদেশ। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ। কবিতা কর্নারের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা। যারা আছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমাদের সাথে রয়েছেন নির্মলেন্দু গুণ, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি এবং উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণ। আমাদের সাথে আছেন রঞ্জনা সেনগুপ্ত, বিশিষ্ট আবৃত্তি শিল্পী। শঙ্খমালা প্রাণপুরুষ সুমন্ত সেনগুপ্ত তার ঘরণী এবং প্রচুর সাহায্য তিনি করেন অন্তরালে থেকে, তাকে আমাদের প্রণতি। আমাদের সাথে আছেন শিমুল পারভিন। শুভকামনা জানালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমাদের সাথে আছেন শিমুল পারভিন, তাকেও আমাদের প্রণতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা সরাসরি চলে যাব কবিতায়। প্রথমেই চলে যাচ্ছি নির্মলেন্দু গুণের কাছে। আমাদের সকলের প্রিয় কবি নির্মলেন্দু গুণের কাছে। প্রথমেই চলে যাচ্ছি নির্মলেন্দু গুণের কাছে। হ্যাঁ, এরকম থাকলে কমফোর্টেবল হবে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনার কবিতা। নির্মলেন্দু গুণ তিনি কবিতা শোনাবেন আমাদের। নির্মলেন্দু গুণ কবিতা শোনাচ্ছেন। হ্যাঁ, এরকম হলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের সাথে আছেন রঞ্জনা সেনগুপ্ত, আমাদের সাথে আছেন শিমুল পারভিন। নির্মলেন্দু গুণ স্যার, আপনার কবিতা। নির্মলেন্দু গুণ, আপনার কবিতা। নির্মলেন্দু গুণ, আপনার কবিতা। দর্শকরা অপেক্ষায় আছেন, অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন উজ্জ্বল সামন্ত, আমাদের সাথে আছেন অসীম ভট্টাচার্য, আমাদের সাথে আছেন সজল বিশ্বাস, আছেন দেওয়ান সাইদুল হাসান, আছেন অসীম ভট্টাচার্য। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে ভালোবাসা, শুভেচ্ছা, প্রণতি। আমাদের সাথে আছেন কবি নির্মলেন্দু গুণ, তার কণ্ঠে আমরা কবিতা শুনবো। কবি নির্মলেন্দু গুণ। আচ্ছা, নির্মলেন্দু গুণ একটু রেডি হয়ে নিতে একটু সময় লাগছে। রঞ্জনাদি, আপনি শুরু করুন। রঞ্জনাদি, আপনি শুরু করুন। হ্যাঁ, সবাইকে আমার শুভকামনা। আজ আমি আর কি ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে। অনুপকে আমার এর জন্য অনেক কৃতজ্ঞতা যে এইরকম একজন মানুষ নির্মলেন্দু গুণ, যার কবিতা আমরা সবসময় পড়ি, তার সাথে একসাথে আমি তার কবিতা বলবো এবং তার সাথে একই অনুষ্ঠানে নিশ্চিত। এটা আমি মনে করি আমার ভীষণ একটা ভালো লাগা। আর শিমুলকেও আমি অনেক ভালোবাসা জানালাম। আমার থেকে ছোটই হবেও। আমি কবির কবিতা দিয়েই শুরু করছি। নির্মলেন্দু গুণের একটি কবিতা, ভারত আমাদের গন্তব্য নয়।
পুত্রীর হাত ধরে অন্ধকারে পালাচ্ছেন তার পিতা। পিতা ও পুত্রীকে নিয়ে একটি গরুর পাখি উড়ে চলেছে। পশুত্বের কাছে পরাভূত 20 শতকের অন্তিম প্রহরে এভাবে যে পালাতে হবে তাকে, ছিল তার চিন্তার অতীত। আমরা কোথায় যাচ্ছি? কন্যাটি জানতে চায়। পিতা নিরুত্তর, যেন তার কর্ণকুহরে কোনো শব্দই প্রবেশ করেনি। মেয়েটি ভেবে পায় না তার পিতা কেন যে এমন, লজ্জায় পাখির ডানায় থাকে মুখ। সে ভেবে পায় না এই কৃত্তিবাসী রামায়ণ থেকে উড়ে আসা এই পৌরাণিক পাখিটি যখন মূর্খের উল্লাস থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে চিরস্বস্তির দেশে, তখন তার বাবাকে এমন পরাজিত, বিধ্বস্ত, বিষণ্ণ দেখাচ্ছে কেন? তবে কি এখনো তার বুকের ভেতরে জন্মভূমির জন্য ফেলে আসা কিছু মায়া অবশিষ্ট রয়ে গেছে? বাবা, আমরা ভারতে পৌঁছে গেছি। এই যে গোমুখ, গঙ্গোত্রী, গঙ্গা তীরে প্রয়াগের মেলা, এই যে কাঞ্চনজঙ্ঘা, শান্তিনিকেতন, পাখিটিকে কি মাটিতে নামতে বলবে না? আর কত উড়ে বেড়াবে আকাশে আকাশে। ভারত কি আমাদের গন্তব্য নয়? কন্যাকে বুকের মধ্যে পাঁজরে জড়িয়ে পিতা বললেন, না মা, ভারত আমাদের গন্তব্য নয়। তবে আমাদের গন্তব্য কোথায়? তখন দূরে একটি নক্ষত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে পিতা বললেন, ওইখানে। 13 নদী 7 আসমান পাড়ি দিয়ে এসেও কন্যাটি দেখতে পেল ওই দূর নক্ষত্রের মধ্যে তার ফেলে আসা বাড়ির পাশের শ্রীশীর্ণ স্রোতস্বিনীটিকে দেখতে পেল। সে দেখতে পেল তার পর্ণকুটিরের গা বেয়ে লতিয়ে উঠেছে লাউ গাছের লগলগে ডগা, আর তার নিকোন উঠোনে রৌদ্রে দেয়া ধান খুঁটে খাচ্ছে ঘুঙুর বাঁধা লাল পায়ে হাঁস। এই পর্যন্ত। অসাধারণ, অসাধারণ শব্দবন্ধ, অসাধারণ প্রয়োগ, নির্মাণ। এরকম কবিতার কাছে আমাদের বারবার প্রণত হতে কবি হয়। রয়েছেন বলেই এই কবিতা বলা, লোভ সামলানো যায় না আর কি। অসাধারণ বললেন রঞ্জনাদি। এবার আমরা চলে যাব শিমুল পারভিনের কাছে। শিমুল পারভিন বিশিষ্ট কবি, লেখিকা এবং উপস্থাপিকা, আবৃত্তি শিল্পী। পেশায় তিনি অ্যাডভোকেট। তিনি বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সমন্বয়ক। তাকে আমাদের বিশেষ ভালোবাসা, প্রণতি, শুভেচ্ছা। তার কণ্ঠে শুনবো তার কবিতা। শিমুল পারভিন। অসংখ্য ধন্যবাদ। আরেকবার সবাইকে ভালোবাসা জানাচ্ছি, যারা দেখছেন এবং যারা পরে দেখবেন তাদের জন্য অনেক অফুরান শুভেচ্ছা, ভালোবাসা। আর কবিকে নিবেদন করে কবির কবিতা পড়তে চেয়েছি। কবি আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটুখানি পেয়েছি কবিকে। কবির কবিতা দিয়েই শুরু করছি। আমি একটি কোলাজ করব, নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ দিয়ে শুরু করব। যদিও প্রথমেই যাত্রাভঙ্গ করা উচিত নয়, তবু আমরা একটু যাত্রাভঙ্গ দিয়ে শুরু করছি আমার পরিবেশনার সাথে। আমি আমার লাটাইটা একটু পড়বো। হ্যাঁ, দুটি একসাথে কোলাজ করে আমি আমার নিবেদন। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালি পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণীর নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো,
হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি। না এর মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। প্রত্যেকটি দূরত্বের লাটাইয়ের মধ্যেই বুঝি নৈকট্যের সুতো গোটানো থাকে। একাকিত্ব গাঢ় হলে আমিও খুব অন্ধকার দিয়ে গড়ে নি তোমার আদল। সে আদল বুকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে অনুভব করি নৈকট্য তোমার। ইচ্ছে করে আমার দুঃখের সাথে তোমার দুঃখ, তোমার সুখের সাথে আমার সুখ মিশিয়ে আঁতরদানিতে রেখে আদর করে ডাকি। সামাজিক কাঁথা সেলাই ফোড়ের যে শতরঞ্জি ছিঁড়ে একটু না হয় তোমার ভিজে উঠোনে বসি। আমার আকাশে আজ খামবাজের সুরে বাঁধা যে গানখানি তোমার আকাশের নীরব তারাদের দিকে ছুটে যাক না, গেল না হয়, কার কি ক্ষতি তাতে? না থাক, তার চেয়ে বরং কষ্ট কিছু জমা থাকা ভালো। কষ্ট জমা হলে একদিন তা আনন্দের ঝর্ণা হয়ে উৎসারিত হবে আলো। যাকে ভালো লাগে, যে জীবন ভালো লাগে তাকে এবং সেই জীবনকে নতুন করে পেতে পুরনো জীবনকে বাসি শাড়ির মতো ছুঁড়ে ফেলে দেওয়া তো যায় না। তাই আনন্দ হয় তার কাছে যাব যাব এই ভেবে। যাব যাব করে আর যাওয়াও হয় না। আসলে স্বাধীনতা থাকলেই কি বেদুন হওয়া যায়? এটা তো আশ্বস্তি। যাব যাব করে থেকে যাওয়া সেই পেছনের জীবনে চাবি দিয়ে রাখি ইচ্ছের গায়ে, আর বলি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। চাবি তো শেকল, সমাজের মেরেল পড়ে জীবন কাটানো তো কম আনন্দের নয়। তাই পেছনে ফেলে আসা জীবনটা কুয়াশার মতো অস্পষ্ট যখন হয়ে ওঠে, তখন চোখের সামনে দূরত্বের লাটাই ধরে একটু টান দিয়ে মনে করিয়ে দেয় সবকিছু হারাই না জীবনে। দিনের ঝলমলে আলোতেও রাতের তারারা সব ঢাকা পড়ে থাকে। নৈকট্যের সুতো তাই সযত্নে গুছিয়ে রাখি আমি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। বাহ, বাহ, চমৎকার, অসাধারণ শব্দ প্রয়োগ এবং কবিতার অলংকরণ সত্যিই প্রশংসনীয়। সুন্দর পাঠ ধন্যবাদ। করেছেন, নিজের নিজের লেখা কবিতা, তার সাথে নির্মলেন্দু গুণের কবিতাও শুনিয়েছেন তিনি। প্রথমেই রঞ্জনা সেনগুপ্ত নির্মলেন্দু গুণের একটি কবিতা শুনিয়েছেন, তারপর শিমুল পারভিন নির্মলেন্দু গুণের একটি কবিতা শুনিয়েছেন। ইতিমধ্যেই নির্মলেন্দু গুণের দুটি কবিতা উচ্চারিত হয়ে গিয়েছে। রঞ্জনা দি একটি শুনিয়েছেন, শিমুল পারভিন একটি শুনিয়েছেন। এবার আমরা চলে যাব কবি নির্মলেন্দু গুণের কাছে, আমাদের সকলের প্রিয়, সম্মানের, ভালোবাসার, অসম্ভব শ্রদ্ধার কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণের উপস্থাপনা, তার কবিতা নির্মলেন্দু গুণ। এবার কবিতায় নির্মলেন্দু গুণ। হ্যাঁ, ধন্যবাদ কুশল। এখানে আরো উপস্থিত আছেন বাংলাদেশের শিমুল পারভিন এবং কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী রত্না সেন, হ্যাঁ, রঞ্জনা রঞ্জনা সেনগুপ্ত নাকি? ছোট ছোট অক্ষর বোঝা যায় না ভালো করে। আর আমার আমার মোবাইলটাও খুব উন্নত মানের নয়। আমি খুব ভালো ভালো 4টা এরকম উন্নত মানের মোবাইল হারানোর পরে সিদ্ধান্ত নিলাম যে একটা কম দামের মোবাইল কিনে, হারিয়ে যায় যখন, তখন একটা কম দামের একটা মোবাইল কিনি, তাতে কম ক্ষতি হবে আমার। কিন্তু তারপরে এই যে এটা চলছিল ভালোই, কিন্তু এই যে করোনার ভিতরে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলার যে বিধান, সেই বিধান মেনে আমরা তো এখন ঘরে গৃহবন্দী প্রায়। আমি তো গত 5 মাস ধরে এই ঘরের ভিতরে বন্দী হয়ে আছি। এই ঘরের ভিতরে বসেই
তারপর এই যে এই অনলাইন অনলাইন যে প্রোগ্রাম গুলো হয় সেগুলো শুরুতে কিছু বাদ দিয়েছে এবং করতাম না, কিন্তু পরে দেখলাম যে এটা মানে ভালোই সময় কাটে, অনেকের সঙ্গে পরিচয় হয়, অনেক কবিতা শোনা যায়, কথাও বলা যায়। আর অনেক প্রতিষ্ঠান আছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাকে ভালো সম্মানীয় প্রদান করে। ফলে দেখলাম যে ঘরে বসে অর্থ উপার্জনেরও এটা একটা মাধ্যম। আমি অবশ্য ছোট ছোট সংগঠনগুলোর কাছে তেমন প্রত্যাশা করি না, যেমন আহ, একটা ব্যাংক, একটা কর্পোরেট ব্যাংক, একটা মাল্টি ন্যাশনাল ব্যাংক এইচএসবিসি, ওদের একটা অনুষ্ঠান করেছিলাম। ওরা একটা অনুষ্ঠানে আমাকে 30,000 টাকা দিল। তো আমি তো অবাক যে এত টাকা, টাকা কেন? তোরা বলে যে না, আমাদের টাকা আছে, আর আপনাকে সম্মানিত করার এত কম টাকা দিলে এটা আমার কেমন দেখায়। তো তার ফলে হয়েছে কি, যারা দিতে পারে না তাদের ভর্তুকি হিসাবে আমি ওই বেশি টাকাও গ্রহণ করি। কারণ অনেক প্রতিষ্ঠানে আছে যারা, যেমন কালকে দুটো প্রোগ্রাম করলাম, একটা প্রোগ্রাম থেকে আমাকে শিল্পকলা একাডেমি সে 5,000 টাকা দিল, কিন্তু আরেকটা সাংস্কৃতিক জোট বলে, জয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ওরা পয়সা দিল না। ফলে অনেক সংগঠন আছে পয়সা টাকা দেয় না, সম্মানী দেয় না আমাকে, খুব আপনজন মনে করে তারা আমাকে সম্মানিত। তাদেরও হয়তো এটা তো একটা ব্যবসার ভিত্তিক নয়, তোমাদের অনুষ্ঠানগুলো সেগুলো তো বিজ্ঞাপন পাওয়া যায় না। সুতরাং যে সমস্ত সংগঠন বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা নেই বা কোনো বড় প্রতিষ্ঠান নয়, তাদের কাছে আমি অর্থ সম্মানী দাবিও করি না, মন থেকেই না। কিন্তু যারা প্রতিষ্ঠান, যেমন শিল্পকলা একাডেমি একটা সরকারি প্রতিষ্ঠান, এর জন্য প্রচুর অর্থ বরাদ্দ রয়েছে। সুতরাং তাদের কাছে আমি ওদের অনুষ্ঠানে অনেক চেষ্টা করে ঢুকতে পারিনি, কারণ তারা ওই প্রান্তে অনেক বেশি পার্টিসিপেন্টস অ্যাড করেছিল, তার ফলে আমার এই কম্পিউটার দিয়ে আমি আর কিছুতেই ঢুকতে পারিনি। কিন্তু আমি তাদেরকে বলছি যে তোমরা বেশি পার্টিসিপেন্ট নিয়েছো বলে আমি ঢুকতে পারিনি, কিন্তু আমি তো ট্রাই করেছি, আমি আই স্পেন্ড মাই টাইম, সো ইউ হ্যাভ টু পে, এন্ড দে পেড মি। তারা আমাকে টাকা দিয়েছিল অনুষ্ঠান করতে না পারলো, যেহেতু আমি মাঝে মাঝে অ্যাপিয়ার করেছি, ফেস শো করেছি, কিন্তু থাকতে পারিনি, একটু পরে পরে সেটা হ্যাং হয়ে যাচ্ছিল। এখন ধরো সরকারের একটা ডিসি, একটা জেলা প্রশাসক, তিনি একটা অনুষ্ঠান করলেন বাগেরহাটের, আমার খুব ভক্ত মামুনুর রশিদ। তো আমার সঙ্গে তার কোনো সম্মানী নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এই ছেলেপেলেরা আমার কবিতা পড়েছে, কবিতা পড়ে কবিতা রচনার প্রিয় পটভূমি প্রিয় সম্পর্কে প্রিয় প্রশ্ন করে জেনেছে। প্রিয় কবি তো নির্মলেন্দু গুণ, আমি ভেবেছি টাকা তাকে দেবে না, অনেক অনেক দর্শক কিন্তু পরদিন বলতেন পরদিন সকালে অনেক আমাকে ওরা 10,000 টাকা পাঠিয়ে দিল, বলে স্যার কিছু মনে প্রিয় করবেন না, আপনাকে সম্মানী বাবদ কিছু টাকা পাঠালাম। তো প্রিয় এরকম কবি অভাবিত ভাবে নির্মলেন্দু গুণ, অনেক আপনাকে অনেক জায়গা দর্শক থেকে বলছেন যে আপনার আপনার সম্মানী কণ্ঠে পাই কবিতা বলে শুনতে চায়। অনেক প্রতিষ্ঠানকে সম্মানী ছাড়াই তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা আমার জন্য খুব অসুবিধার হয় না। তো তোমাদের অনুষ্ঠান থেকে আমি কোনো অর্থ প্রত্যাশা করছি না, সম্মানী প্রত্যাশা করছি না। তো এখন আজকে এই করোনা কালের মধ্যে আগস্ট মাসের খুব চাপ ছিল আমার উপর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি কিছু ভালো কবিতা লেখার ফলে আমার এখন শাস্তি ভোগ করতে হচ্ছে। খারাপ খারাপ লেখাও যেরকম খারাপ, ভালো লেখাও খারাপ, বুঝছো? লেখকের জন্য, পাঠকের জন্য ভালো,
কিন্তু যিনি লেখেন তার জন্য খারাপ, তার উপর প্রচুর চাপ হয়। সবাই কিছু কিছু কবিতা আছে যেগুলো আমার কবিতা ছাড়া স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধু জাতীয় শোক দিবস এগুলো পালিত হয় না। আমার কবিতা সেখানে অবশ্যই পাঠ করবেই, এবং আমি যদি সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাহলে আমাকে সেই সব কবিতার পাঠ করতে হয়। ফলে গত 1 মাসে আমাকে অন্তত 50-60টা কবিতা পড়তে হয়েছে। ফলে আমার ভগ্ন স্বাস্থ্যের উপর, ভগ্ন স্বাস্থ্য বলছি এই অর্থে একদিকে তো করোনার এক তাণ্ডব রয়েছেই, আর দ্বিতীয়ত হয়েছে আমার কয়েক বছর আগে আমার হার্টে বাইপাস সার্জারি হয়েছিল। ফলে তারও একটা চাপ বুকের মধ্যে সবসময় অনুভব করি। এবং কবিতা পড়তে গেলে যা হয় সেটা হচ্ছে, কবিতা যেহেতু একটা আবেগ নির্ভর ব্যাপার, সুতরাং সে আবেগকে কবিতা থেকে বিচ্ছিন্ন করে ফেললে কবিতা তখন আর কবিতা থাকে না। সেজন্য কবিতা পড়ার সময় শুরুতে যদিও মনে করি যে আবেগ কম প্রয়োগ করব, আবেগকে কম ঘাটাবো, কম ব্যবহার করব, কিন্তু কবিতা পড়ার পর কবিতার পড়ার ভেতর দিয়ে যে আবেগের ধারা সঞ্চারিত হয় সেটা থামানো যায় না। সেটা কবিতার প্রতি অবিচার করা হয়, এবং কবিতার প্রতি অবিচার আর স্বাস্থ্যের প্রতি অবিচার, এই দুটো জিনিসের দ্বন্দ্ব আমার ভিতরে এখন তৈরি হয়েছে। আমি যদি কবিতার প্রতি অবিচার করি পাঠের প্রতি, তাহলে আমার স্বাস্থ্যের প্রতি সুবিচার করা হয়। আবার আমি যদি স্বাস্থ্য সচেতনতা মেনে আবেগ পরিহার করে কবিতা পাঠ করি, তাহলে স্বাস্থ্যের প্রতি সুবিচার করা হলেও কবিতার প্রতি এবং কবিতার যারা শ্রোতা, যারা শুনতে চান আমার কাছ থেকে কবিতা, তাদের প্রতি অবিচার করা হয়। এখন আমার শাখের করাত কোন যেদিকে যাই সেদিকেই কাটে। আমার কথা কি শোনা যাচ্ছে অনুপ? হ্যাঁ, এবার এবার আপনার কণ্ঠে কবিতা শুনতে চাই আমরা। অনেক মানুষ প্রত্যাশা নিয়ে বসে আছেন স্যার, অনেকে মন্তব্য লিখছেন। মোহাম্মদ ওসমান গনি, সুরশ্রী ভট্টাচার্য, ফাহমিদা লোপা সবাই বলছেন আচ্ছা কবির আচ্ছা, কণ্ঠে কে একটু দেখছেন কবিতা এটা শুনতে বলার চাই। দরকার নেই। আমরা ধরে নিব হ্যাঁ যে অনেক শ্রোতা দর্শক রয়েছেন, তারা কবিতা শুনছেন। এবং কলকাতায় তো মানে আমাকে তো কলকাতায় সহজলভ্য নই, সুতরাং সেখানে নিশ্চয়ই কলকাতাতে যারা আমার কবিতা পড়েছেন কিন্তু আমাকে কখনো প্রত্যক্ষ করেননি, তাদের তো সঙ্গত আগ্রহী থাকবে। যারা শুনছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেহেতু করোনা কাল, সেই করোনা কালে যেসব কবিতা আমি লিখেছি, সমস্যা হয়েছে যে আমার এই লেখাগুলো আমি যে স্মার্টফোনটি ব্যবহার করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি স্ট্রিমিয়ার্ডে, আমার কবিতাগুলো ওই ফোনের ভিতরেই। ফলে আমার পক্ষে ওই কবিতাগুলো পড়া সম্ভব হবে না। তবে দুটো কবিতা আমি প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, সেই করোনার উপর লেখা দুটো কবিতা দিয়ে আমি কবিতা পাঠ শুরু করি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, যেহেতু আমি ভালো শুনতে পারছি না, হ্যাঁ তার হ্যাঁ, ফলে যাচ্ছে হচ্ছে কি যাচ্ছে। অন্ধকারে ঢিল ছোড়ার মতো হচ্ছে। মানে না আমি না, আপনি বুঝতে পারছি না যে আপনি আপনি পাঠক কবিতা শুরু করুন। প্রতিক্রিয়াটা কিরকম হবে, কারণ আমি আপনি নিজেই কবিতা একটু শুরু ভালো করুন। শুনতে পাচ্ছি না। এটা কেন শুনতে পাচ্ছি না? এটা কি মাইক্রোফোন কি তোমাদের ভেতর থেকে মিউট করা? না না, কিচ্ছু করা না। আপনি আপনি অন্য কবিতা শুরু অন্য করুন সকলের স্যার। মাইক্রোফোন যদি মিউট করা থাকে তাহলে আমার শব্দ বোধহয় বেশি শোনা যাবে। হ্যাঁ ঠিক আছে, শুরু করুন, আপনি কবিতা শুরু করুন স্যার। হ্যাঁ, আপনি কবিতা শুরু করুন স্যার। না আমি কষ্ট করে পড়লাম, তারপরে যদি শ্রোতারা যদি না শুনতে পারেন
তাহলে হ্যাঁ, আমার সবাই সবাই কষ্টটাও বৃথা হলো, সবাই তাদের শুনতে পাচ্ছে। অপেক্ষাও বৃথা হবে। হ্যালো, সবাই সবাই শুনতে পাচ্ছে, আপনি হ্যাঁ, পড়ুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কেন? শোনা যাচ্ছে, আপনি পড়ুন। হ্যালো, হ্যাঁ, আপনি হ্যালো, পড়ুন, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, যাই হ্যাঁ। হোক, আমি শুনতে পাচ্ছি না। আমার নিজের কবিতা পড়ার নিজেই যদি শুনতে না পাই, তাহলে আমার মনে হয় যেন আমি মানে অন্ধকারে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। আমার কবিতা তার গন্তব্যে পাঠকের মানে কর্ণকুহরে প্রবেশ করছে কিনা, কেমন করছে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা এরকম হলো কেন বুঝতে পারলাম না। আমার আমার ওই মাইক্রোফোনের মধ্যে কোনো সমস্যা হলো কিনা। আর মিউট করে দিতে হয়। শিমুল শিমুল এবং রঞ্জনা, আপনাদের মাইক্রোফোন মিউট করা আছে? হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে, মাইক্রোফোন মিউট করা আছে, আপনি পড়ুন। হ্যাঁ, মাইক্রোফোন মিউট করা আছে, আপনি পড়ুন। একটা গল্প গল্প পড়েছিলাম আমাদের কবি মির্জা গালিব সম্পর্কে। মির্জা গালিব দিল্লিতে যখন ছিলেন, তখন আপনারা সবাই জানেন তিনি খুব সুরাপান করতেন। তো ধর্ম পালন করতেন না, এবং নামাজ করতেন না। কিন্তু একদিন দেখা গেল যে তিনি এই একটা গলির ভিতরে মসজিদের সামনে দিয়ে তিনি আজান দিচ্ছেন এবং দৌড়াচ্ছেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন, নিশ্চিন্তে বলুন, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, আচ্ছা। গালিব ওই মসজিদের সামনের যে গলিটা আছে ও দিয়ে দৌড়াচ্ছেন আর আজান দিচ্ছেন। সবাই খুব খুশি হলো যে গালিবের এতদিনে গালিবের ধর্মের প্রতি আহ মন মন এসেছে, ধর্মের প্রতি তার সুমতি এসেছে। আল্লাহ তাকে এখন ধর্মের পথে পরিচালিত করবে। তো তারা তার আজান দেওয়াটাকে তারা পছন্দই করলো, কিন্তু তিনি কেন দৌড়াচ্ছেন এটা জিজ্ঞেস করলো গালিবকে। তখন গালিব বলল, আমি তো কোনো সময় আজান দেই না, আমার আজান কেমন শোনা যায় সেটা শোনার জন্য আমি দৌড়াচ্ছি। আমার এই গল্পটা কি শোনা গেল? বোঝা গেল? হ্যাঁ, 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 শোনা গেল, বোঝা গেল। হ্যাঁ, এবার এবার আপনার আপনার একটা আপনার সকণ্ঠে একটা কবিতা, না, আপনার সেটাই বলতেছি। সকণ্ঠে একটা কবিতা। আমার আমার যদি গালিবের মতো দৌড়াইতে হয় আমার কবিতা কেমন হচ্ছে কেমন হলো সেটা শোনার জন্য, তাহলে এটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায় না? তো আমি যদি শুনতে না পাই তাহলে তো সমস্যা। যাই হোক, আমি এখন মাইক্রোফোনটা মানে আমার কাছে কানের কাছে নিয়ে আসছি যাতে শোনা যায় আর কি, আমি শুনতে পাই। আমি প্রথমে হ্যাঁ, করোনার উপরে কিছু কবিতা লিখেছিলাম। তার ভেতর থেকে পড়ছি করোনার মৃত্যু পরোয়ানা। করোনার মৃত্যু পরোয়ানা। করোনায় যাদের মৃত্যু হয়েছে, হচ্ছে, হবে, তাদের জন্য এক ফোঁটা চোখের জলও যেন অবশিষ্ট নেই আর আমাদের চোখে। তাদের জন্য এক ফোঁটা চোখের জলও যেন অবশিষ্ট নেই আর আমাদের চোখে। এই চির সুন্দর ভুবনে, পৃথিবীর দেশে দেশে মৃতকে এখন শেষ বিদায় জানাচ্ছে মৃত্যু। মৃতকে এখন শেষ বিদায় জানাচ্ছে মৃত্যু। মৃত্যুই এখন ধ্রুব, মৃত্যুই মৃত্যুর শেষ দর্শক।
এই গ্রহবাসীদের ভাগ্যপত্রে এমন মৃত্যুর কথাই তবে লিখে রেখেছিলে হে ঈশ্বর, এই গ্রহবাসীদের ভাগ্যপত্রে এমন মৃত্যুর কথাই তবে লিখে রেখেছিলে হে ঈশ্বর, এই অভাবিত, অকল্পনীয়, অগ্রহণীয় মৃত্যুর মহামারী যেন কখনোই মনুষ্য সৃষ্ট বলে প্রমাণিত না হয়, যেন না হয়, যেন না হয়। যদি হয়, সে সম্ভাবনা বারবার উকি দিচ্ছে আমার মনে। চাই তা ভুল প্রমাণিত হোক, তা মিথ্যে হোক। যদি না হয়, যদি না হয়, তবে এই নির্বিকার ধরিত্রীর বুকে অসহায় মানুষের দুঃখ রাখার কোনো জায়গায় আর অবশিষ্ট থাকবে না। মানুষ কি তবে পৌঁছে যাবে সেই দুঃসময়ে যখন কারো কান্না কেউ শুনতে পাবে না? শোনা গেল? অসম্ভব ভালো, অসম্ভব ভালো, অসাধারণ নিবেদন, অসাধারণ আচ্ছা। নিবেদন। আমরা আমরা ভীষণ তৃপ্ত হয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন যে মানুষেরা, তাদের কথা একটু না বললেই নয়। আমাদের সাথে যুক্ত হ্যাঁ, বলো। রয়েছেন উজ্জ্বল আমি সামন্ত, শুনে আমি শুনে অসীম একটু উৎসাহিত ভট্টাচার্য, হই। ফজল বিশ্বাস, দেওয়ান সাইদুল হাসান, অসীম ভট্টাচার্য, কিংসুক চট্টোপাধ্যায়, বিখ্যাত কবি এবং গীতিকার, অসাধারণ মানুষ, গানের জগতের বিখ্যাত মানুষ এবং কবিতার জগতের অসাধারণ মানুষ কিংসুক চট্টোপাধ্যায় আছেন। তিনি শুনছেন, ভীষণ আনন্দের ব্যাপার। সোমা মুখার্জি শুনছেন, অসীম ভট্টাচার্য শুনছেন, সুতনুকা মিত্র মাইতি শুনছেন মেদিনীপুর থেকে, জয়িতা কাঞ্জিলাল শুনছেন, বলছেন অসাধারণ। সোমা মুখার্জি বলছেন রঞ্জনাদি দারুণ। সৌমি চক্রবর্তী বলছেন অসাধারণ। অদিতি চক্রবর্তী ভট্টাচার্য বলছেন বাহ অসাধারণ। তাপস চৌধুরী অসাধারণ বাচিক শিল্পী, দূরদর্শন এবং আকাশবাণী এফএম এর উপস্থাপক, বিশিষ্ট বাচিক শিল্পী তাপস চৌধুরী, তিনিও শুনছেন। তিনি বাংলা কবিতা কর্নারের সাথে সম্পৃক্ত আছেন। সৌমি চক্রবর্তী আছেন, কামরুল সাফিন আছেন, বাহ সুন্দর আবৃত্তি, প্রিয় কবি। রূপক কুমার রক্ষিত বলছেন সাথে আছি, এরকম উপস্থাপনা ভালো লাগছে তার বেশ। সুমন সরকার বলছেন বাহ সুন্দর, শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। মোহাম্মদ ওসমান গনি বলছেন দারুণ করলে শিমুল। রামকৃষ্ণ মিশ্র বলছেন রঞ্জনা ম্যাডামের আবৃত্তি শুনে মনটা ভালো লাগলো, সুন্দর সন্ধ্যা। ইদিপাসের নিয়তির একটা রিকোয়েস্ট এসেছে শিমুল পারভিনের কাছে। নির্মলেন্দু গুণের কবিতা অসাধারণ লেগেছে, রূপক কুমার রক্ষিত বলছেন। দেবব্রত সিংহ বলছেন শুভ সন্ধ্যা, কবি নির্মলেন্দু গুণকে আমার সশ্রদ্ধ প্রণাম। হামিদা লোপা আছেন, সুমনা দত্ত দাস আছেন, সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রণবীর ব্যানার্জি বলছেন নমস্কার কবি নির্মলেন্দু গুণকে। মৃন্ময় পাত্র ম্যাপ রেডিওর কর্ণধার, তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং নির্মলেন্দু গুণের কবিতায় তিনি খুব আনন্দ পেয়েছেন। আমরা চলে যাচ্ছি রঞ্জনা সেনগুপ্তর কাছে, বিশিষ্ট আবৃত্তি শিল্পী রঞ্জনা সেনগুপ্ত। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। এবার রঞ্জনা সেনগুপ্ত। আরেকটি কবিতা শোনাই, খুব পরিচিত একটি কবিতা, জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই,
যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বাহ, অসাধারণ, খুব ছোট্ট সুন্দর নিবেদন। হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে এরকম ছোট্ট সুন্দর নিবেদন হলেই বেশি ভালো লাগে। আমরা চলে যাচ্ছি শিমুল পারভিনের কাছে, বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী, উপস্থাপিকা শিমুল পারভিন। লেখা অনুপ যদিও বলছে যে ছোট সুন্দর কবিতা হলে ভালো লাগে, কিন্তু অনুরোধ এসেছে যেটি, সে কবিতাটি আসলে ছোট করার কোনো সুযোগ নেই। অনুরোধের কবিতা একটু বড় হয়ে যায়। ইদিপাস ও নিয়তি যেটি একটু অনুরোধ এসেছে সেটিতে চলে যাচ্ছি। যেহেতু বন্ধুদের জন্যই এই আয়োজন, বন্ধুদের কথা রাখারই আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে বন্ধুদের পছন্দের কবিতাটি। তো ইদিপাস নিয়তি আমার একটি স্বরচিত কবিতা আছে, সেটিতে আমি চলে যাচ্ছি। সেই কবিতাটি আমি চেষ্টা করব ছোট করে পড়ার, যদি সুযোগ হয়, কারণ আমি নিজেও জানি না কোথা থেকে কোন লাইন বাদ দিয়ে পড়া যাবে। শুরু করছি। ইদিপাস ও নিয়তি। জীবনের রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ আমি, সেখান থেকে পালিয়ে যাবার আর কোনো উপায় যে নেই। যে ভাগ্য আমাকে একদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছে, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছে দিয়েছে, এবার সেই সুউচ্চ পর্বত থেকে পতনের পালা। হায় নিয়তি, কবে থামবে তোমার দুর্বোধ্য রহস্যময় খেলা? কবে থামবে? রানী জোকাসটা, কোথায় তুমি? একটু আগেও নদী ভাঙনের পাড়ে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে থাকা কোন দুরন্ত বালককে সতর্ক করে বলেছিলে, আর এগিয়েও না, আর এগিয়েও না। মানুষ মাত্রই নিয়তির হাতের পুতুল। জীবনকে সহজভাবে গ্রহণ করো। নিজের জীবনকে যদি ভালোবাসো, থামো। ঈশ্বরের দোহাই, ঘাটাঘাটি করো না অতীত। বুক ভাঙা আর্তনাতে আছড়ে পড়ে বলেছিলে, হায় রে দুর্ভাগ্য মানুষ, কোনোদিনও যেন জানতে না পারো তোমার সত্য পরিচয়। হায় অভিশপ্ত মানুষ, হায় নিয়তি। রানী, তোমার শেষ কথা চাবুকের মতো বাজছে আমার কানে। আমি সেই ইদিপাস, যে জন্ম থেকে দৈববাণীর তাড়া খাওয়া এক পরাজিত সৈনিক, মিথ্যা পিতৃভূমি করিস্থ ছেড়ে বেরিয়ে তারপরে চলে এসেছে এই থেবিসে। নিয়তি আমাকে টেনে এনেছে ফসিসের সেই তেমাতার সামনের মোড়ে, যেখানে রাজা লিয়াস আমার হাতেই নিহত হয়েছেন। কি নিষ্ঠুর নিয়তি তুমি! একদিন যে লিয়াস ও তার স্ত্রী তাদের নবজাতক পুত্রকে মেষপালকের হাতে তুলে দিয়েছিল, আর আজ আপন সন্তানের হাতে মৃত্যু এড়াতে যারা চেয়েছিল, তারা তো জানতো না নিয়তি কত অনতিক্রম্য। রানী জোকাস্টার মর্মছেড়া বিলাপ শোনা যাচ্ছে দরজার আড়ালে। সে চিৎকার করে বলছে, আমারই সন্তান আমার পাপিষ্ঠ শরীর চিনেছে দুই ভাবে। একদিন সে এসেছিল আমার এই অভিশপ্ত গর্ভে বীজ হয়ে, পরে সেই বীজ বুনেছে একই বীজতলায়। কে আমার সন্তান? কারা আমার সন্তানের সন্তান? এত পাপ, এত নিষ্ঠুর তুমি নিয়তি! হাই ইদিপাস, হাই নিয়তি! রানীর শেষ কথা থেমে যায়। রানীর ঝুলন্ত দেহ দুলছে মৃদু মন্দ। আকাশ থেকে যেন খসে পড়েছে এক নক্ষত্র। ইদিপাস, তোমার তো আর কিচ্ছু করার নেই। এই রানীকে পরম যত্নে শুইয়ে দেওয়া ছাড়া সন্তানের শ্রদ্ধা না স্বামীর প্রীতি অনুভূতি কি করবে তুমি? কেউ শুনবে না তোমার এই আত্মকথন। রানীর পোশাক থেকে সোনার কাটার মধ্য থেকে দুটি দীর্ঘ কাটা তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে নিজের চোখে ফুটিয়ে দিল। এইবার দীপাস, হ্যাঁ, তাই করবো। কি অন্ধকার, কি প্রগাঢ় অন্ধকার, কি গভীর ক্ষত, কি যন্ত্রণা আমার, কি প্রগাঢ় অন্ধকার! অ্যাপোলোদের নিজ হাতে তুমি দিয়েছো এই শাস্তি আমায়। আজ আমি সেই মানুষটাকে ধিক্কার দেই যে শৈশবে আমার পা থেকে বাঁধন খুলে দিয়েছিল। তার মমতা করুণা আমাকে ডুবিয়েছে ধ্বংসের অতল গহ্বরে।
সেদিন সেই শিশুর কোমল মুখের আড়ালে কতটা পাপের দাগ ছিল সে বোঝেনি। ক্রেয়ন, ক্রেয়ন, ক্রেয়ন কোথায়, তুমি দাও আমায় নির্বাসন। এন্টিকাস লুইজমণি, তোরা ক্ষমা কর আমায়। পিতার পাপের কলঙ্ক দাগে চিহ্নিত হবি তোরা। গোটা পৃথিবী তোদের বলবে এদের পিতা নিজের পিতাকে হত্যা করে মাতার শয্যাকে করেছে কলঙ্কিত। সূর্যদেব অ্যাপোলোর নির্দেশ, ইডিপাসকে দিতে হবে নির্বাসন। দাও তবে নির্বাসন, দাও। কে দায়ী? আমি, আমার নিয়তি, না আমার অদম্য কৌতূহল? মানব অস্তিত্বের একই করুণ বিপর্যয়। দুর্বোধ্য নিয়তির হাতের খেলনা তবে আমি। হায় ইডিপাস, হায় নিয়তি, হায় ইডিপাস, হায়, হায়। অসাধারণ, অসাধারণ গ্রিক ট্র্যাজেডির একটা বৃত্তান্ত নিয়ে, অইডিপাউসের কাহিনী নিয়ে তৈরি হওয়া ইডিপাসের বিষয় নির্ভর কবিতা। অসাধারণ নির্মাণ শিমুল পারভিন। এবার আমরা চলে যাব আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি, জীবিত কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণের কাছে। নির্মলেন্দু গুণ, এবার আমরা চলে যাচ্ছি নির্মলেন্দু গুণের কাছে। নির্মলেন্দু গুণের কবিতা। হ্যাঁ, আমি পড়ছি। আসলে কবিতা পড়ার নির্বাচনের একটা সমস্যা হয়, যে কোন কবিতা রেখে কোন কবিতা পড়বো। মানে যদি অনুরোধ থাকতো তাহলে একদিক থেকে সুবিধা হতো যে আমি অনুরুদ্ধ কবিতাটি পড়তে পারতাম। তো আমি আগে এই এর উপর, এটা কি বলে, করোনার উপর আরেকটি কবিতা পড়ছি। হ্যাঁ, এই নতুন কবিতা, সেই জন্যই এটি পড়ছি। অন্য কবিতা তো আমার বইয়ে পাওয়া যাবে। আর আমার অনেক কবিতা আছে যেগুলো অনেক আবৃত্তিকাররা আবৃত্তি করে করে ইউটিউবে এগুলো প্রচার করেন। তো এরকম 1000টি ইউটিউবে আমার কবিতা আছে। সুতরাং আমার ইউটিউব সার্চ করলে 2000 প্লাস এন্ট্রি পাওয়া যাবে। সুতরাং আমার কবিতা, মানে সেখানে কোনো একটি কবিতা হয়তো 100 জন আবৃত্তি করেছে, এরকম কবিতাও আছে। আমার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, তারপর রাজনৈতিক কবিতা, তারপর ওই আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, হুলিয়া, অসমাপ্ত কবিতা, তোমার চোখ এত লাল কেন, এই ধরনের অনেক কবিতা আছে যা অনেক রিপিট হচ্ছে। এখন কলকাতার বাচিক শিল্পীদেরও দেখি, তারাও আমার কবিতা ইউটিউবে পোস্ট করেন। কালকেই গৌতম দত্ত বলে একজন আবৃত্তিকারের কবিতা আমি শুনে খুব মুগ্ধ হয়েছি। গতকাল একদিন কবিতাটি তিনি আবৃত্তি করেছেন। আর এই যে শুভন সুন্দর বসুর যে কণ্ঠে যে অলৌকিক কবিতাটি আবৃত্তি করেছেন তিনি, যে অত্যন্ত সুন্দর আবৃত্তি হয়েছে। একটা দীর্ঘ কবিতাকে তিনি চমৎকার ভাবে পাঠক, মানে শ্রোতাদেরকে ধরে রাখতে পেরেছেন। এবং ঘটনার বর্ণনার ক্ষেত্রে তার প্রতিটি শব্দ এমন চমৎকার ভাবে আলাদাভাবে উচ্চারিত হয়েছে যে একটি শব্দ আরেকটি শব্দের উপর এলিয়ে পড়েনি। যেমন একটা রং আরেকটা রঙের উপর এলিয়ে পড়লে আলাদা একটা এফেক্ট হয় বটে, কিন্তু আমাদের কবিতা পাঠের সময় প্রতিটি শব্দকে সঠিক উচ্চারণে রেখেই তার পরবর্তী শব্দটিকে সঙ্গে এর ব্যঞ্জনা তৈরি করতে হয় পরবর্তী শব্দটি উচ্চারণের মধ্য দিয়ে। এবং এটার ভিতরেই নির্ভর করে যে পোয়েট্রি লাইজ বিটুইন দি টু লাইনস, যে কথাটা আছে, কবিতা থাকে দুই লাইনের মাঝখানে সাদা হোয়াইট স্পেসের মধ্যে। এরকম শব্দের সঙ্গে শব্দ, রাইট ওয়ার্ডস ইন রাইট প্লেস, সঠিক শব্দটি সঠিক জায়গায় ব্যবহার করলে যে নতুন ব্যঞ্জনা তৈরি হয়, সেটা আবৃত্তিকারকে প্রমাণ করতে হয়। তো সেটা করতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতের উপরে যেমন আমাদের দখল থাকতে হয় গান গাইবার বেলায়, আমার মনে হয় কবিতার বেলাতেও শ্বাস প্রশ্বাস
প্রক্ষেপণের ক্ষেত্রে আমাদের কিছু সাধনা করার দরকার পড়বে, কারণ সেখানে শ্বাস ধরে রাখা এবং শ্বাস ছেড়ে দেওয়া এটা একটা প্রাণায়ামের মতো। কবিতার ভিতর দিয়ে আমাদেরকে অনেক ডাক্তার বা প্রাণায়ামে বিশ্বাসীরা বলেছেন যে আপনি নাসিকা দিয়ে নিঃশ্বাস টেনে বাতাস ফুসফুসের ভিতরে গ্রহণ করুন, এটাকে 1 মিনিট 2 মিনিট রাখুন, তারপর আপনি সেটা আবার মুখ দিয়ে ছেড়ে দিন। কেউ বলছেন এক নাক দিয়ে শ্বাস নিয়ে অন্য নাক দিয়ে সেটাকে নির্গত করার কথা। তো এটা কিন্তু প্রাণায়ামের একটা ইয়ে আর কি, কৌশল বা নিয়ম বিধি। তো আচ্ছা, কবিতা আমরা আবৃত্তির আমরা ক্ষেত্রেও আপনার কাছে কবিতার কাছে চলে আসি। নির্মলেন্দু গুণ প্রিয় কবি, সম্মাননীয় কবি আমাদের, তার সরাসরি তার কবিতার কাছে চলে আসি। সরাসরি কবিতা, আচ্ছা প্লিজ আচ্ছা, আমি আপনার বুঝতে কবিতা। পারছি। আমার কবির কাছ থেকে কবিতাই প্রত্যাশা করাটা উচিত, আমারও উচিত হয়নি এটা সম্পর্কে জ্ঞান দান করার চেষ্টা করাটা। আমি বলতে চাচ্ছিলাম এই জন্য যে একটি কবিতা সঠিকভাবে উচ্চারণ করা কোনো অসুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। তার জন্য একজন ক্রিকেটারের যেমন শারীরিক সুস্থতা থাকা দরকার, একজন গায়কের যেরকম শাস্ত্রীয় সঙ্গীতের উপর অধিকার থাকা দরকার, তেমনি একজন কবি তিনি যখন লেখেন তখন তিনি কবি, যখন তিনি আবৃত্তি করছেন তার রচনা, তখন তিনি কিন্তু আর কবি নন, তিনি কবিতার থেকে বিচ্ছিন্ন একজন বাচিক শিল্পী মাত্র। সেই জন্য তাকে শুদ্ধভাবে কবিতাটি উচ্চারণ করতে হয়, আর শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে তার উপর নিজের উপর অত্যাচারটাকে গ্রহণ করতে হয়। তবুও আমি পড়ছি করোনার প্রতি কবির ভৎসনা। আমি করোনার উপরেই কিছু কবিতা পড়ি, যেহেতু করোনা কাল চলছে এবং করোনার সঙ্গে করোনার প্রতি কবির ভৎসনা নিশ্চয়ই করোনায় আক্রান্ত এবং করোনার দ্বারা তাড়িত ভীত সন্ত্রস্ত মানবকুল, বিশ্বের মানবকুল আজ যে করোনার দ্বারা তাদের স্বাভাবিক জীবন প্রণালী যে বিধ্বস্ত হয়ে পড়েছে, আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, আমরা মিলতে পারছি না, একসঙ্গে বসতে পারছি না, নিরাপদ দূরত্ব রেখে পরস্পরকে সন্দেহ করে চলছি। এই দুর্বিষহ কালে করোনার প্রতি কবির ভৎসনা নিশ্চয়ই ভালো লাগার কথা। হে পাষাণ, হে দৈত্যাসুর, হে নিষ্ঠুর করোনা, আমি তোমার বিরুদ্ধে একটি কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার বিরুদ্ধে একটি কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছি। তোমার বিরুদ্ধে আজ একটি মোক্ষম কবিতা লেখা হবে। ওই কবিতার ভিতরে ছত্রে ছত্রে শব্দে শব্দে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তোমার মরণ বীজ। এখনো আমি একটু দ্বিধার ভিতরে আছি, কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে। তুমি কি প্রকৃতি সম্ভূত, পড়েছো আকাশ থেকে, নাকি চাপা পড়েছিলে অনন্ত বরফ বিথি তলে? এখন বরফ গলেছে বলে মুক্তি পাওয়ার দৈত্যবধ তুমি ছড়িয়ে পড়েছো বিশ্বে, হানা দিচ্ছ দেশে দেশে মানুষের রক্তে ফুসফুসে, নাকি তুমি মনুষ্য সৃষ্ট দূরপাল্লার কোনো ভাইরাস মিসাইল? অভিশপ্ত উহানের লেভেল 4 গবেষণাগারে কি জন্ম তোমার? অভিশপ্ত উহানের লেভেল 4 গবেষণাগারে কি জন্ম তোমার? তোমার জন্মের প্রয়োজনে তুমি চীনকেই বেছে নিলে কেন? কিছু মনে করিস না, তোর সংক্রমণে নিহত লক্ষ লক্ষ মানব মানবীর সবের উপরে তোর ছন্দ মুদ্রাহীন ভূত নৃত্য দেখে অক্ষম ক্রোধে ও ঘৃণায় আমি নেমে আসছি তুমি থেকে তুইয়ে। এই পৃথিবীতে এসে তুই যা করেছিস, তুই তো অবশ্যই জাহান্নামে যাবি। করোনা তোর জন্য অপেক্ষা করছে রৌরব নরক। The hell is waiting for you.
মানুষের অন্তহীন ঘৃণা ও বীভৎস ভৎসনায় জুটবে তোর ভাগ্যে চিরকাল। হে ঘৃণ্য অদৃশ্য ঘাতক, হে মহাপাতক, তোর রক্ষা নেই, তোর ফাঁসি তো হবেই। মনুষ্য আবিষ্কৃত ভ্যাকসিনে আমি জানি অবশ্যই অচিরেই অক্কা পাবি তুই। আমার কথা শোন, ফাঁসির মঞ্চে যাবার আগে তুই পৃথিবীকে বলে দিয়ে যা, ফাঁসির মঞ্চে যাবার আগে তুই পৃথিবীকে বলে দিয়ে যা, হু মেড ইউ, হু আর দ্য মাস্টার মাইন্ডস, তুই কোন ইতরের তৈরি। অপূর্ব, ঠিক আছে? হ্যাঁ, অসাধারণ অসাধারণ অসাধারণ। এরকম কবিতার আচ্ছা। সামনে আমাদের প্রণত হতে হয়। অসংখ্য দর্শক শ্রোতা দেখছেন, তারা তাদের অমূল্য মতামত দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে সরাসরি শিমুল পারভিনের কাছে, রঞ্জনাদির কাছে, রঞ্জনা সেনগুপ্তর না না কাছে। না 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 না, দাঁড়াও, আমি রঞ্জনাদির আরেকটা কবিতা পারফরমেন্স। পড়ে নিই। আমি করোনার উপর আচ্ছা আরেকটা পড়ুন, কবিতা পড়ে নিই। হ্যাঁ, আচ্ছা বলুন। এই কবিতাটা একটি রোমান্টিক কবিতা। এতক্ষণ পর্যন্ত একটা ভীতি ছড়িয়েছি আমি। আমি অবশ্য করোনাকে ভৎসনাও করেছি মানুষের পক্ষ থেকে। এসো আলিঙ্গন করি, এসো চুম্বন করি, আর কত কাছে থেকেও দূরে দূরে সরে থাকবে তুমি, আর কত কাছে থেকেও দূরে দূরে সরে থাকবে তুমি। এসো আমরা আলিঙ্গন করি, এসো আমরা চুম্বন করি, আমাদের তৃষিত অধরষ্ঠকে চলো আমরা ব্যবহার করি জীবনের প্রথম চুম্বনের মতো। এসো প্রিয়তমা, না করো না। আমরা যখন মরতে শিখেছি তখন আমাদের আলিঙ্গন ও চুম্বনের উষ্ণ তাপদাহে দেখো ভস্ম হবে কোভিড করোনা। এসো শিউলি ফুলের মতো আমরা দুজন একে অপরের দেহপটে ক্লান্তিতে ঝরে পড়ি। আচ্ছা, এখন আমি একটু অবসর নেই, পরে আবার কবিতা শোনাবো অন্যরকম করোনার বাইরের কবিতা। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আপনাকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি রঞ্জনা সেনগুপ্তর কাছে। রঞ্জনা সেনগুপ্ত, আমাদের এবার আবৃত্তি আসলে শিল্পী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী রঞ্জনা সেনগুপ্ত। এই করোনা যে আমাদের কত কিছু দিল, মানে এর হিসেব নিকেশ বোধহয় আগামী 100 বছরও শেষ হবে না। কত কিছু আমাদের, আমরা বহু মানুষকে হারাচ্ছি, আবার প্রাপ্তিও হচ্ছে প্রচুর। যাই হোক, শ্রীজাতর একটি কবিতা শোনাই, অন্ধকার লেখাগুচ্ছের একটি কবিতা, আমার খুব ভালো লাগার একটি কবিতা। আহ যাই হোক, আসলে মুহূর্তগুলোই, জীবন তো সত্যি আমাদের অনেক বড়, কে কদিন আমরা থাকবো, মুহূর্তগুলোই আমাদের কাছে রয়ে থাকুক, এগুলোই হচ্ছে সম্পদ। যে মুহূর্তে ফুল ফোটে আমি জানি ঘ্রাণ, যে মুহূর্তে বাঁকে নদী আমি দেখি পথ, যে মুহূর্তে জমে সুর আমি খুঁজি গান, যে মুহূর্তে কথা কাটে আমি দেখি জট, যে মুহূর্তে তুমি ভাবো শুধু তুমি ঠিক, যে মুহূর্তে তুমি হাতে অস্ত্র তুলে নাও, সে মুহূর্তে আমিও তো চিনে রাখি দিক। হ্যাঁ, আমার কম্পাসের কাঁটা ভাঙা তাও। যে মুহূর্তে আমি বলি মানি না সীমানা, সে মুহূর্তে আমি থেকে তৈরি হয় দেশ। আড়ালে তখন তুমি শানাচ্ছ নিশানা, যে মুহূর্তে ছোঁড়ো তীর তুমিও নিঃশেষ। জীবন অনেক বড়, কে কদিন বাঁচে, আমি শুধু ঋণী থাকি মুহূর্তের কাছে। এই বাহ বাহ, অসাধারণ। সত্যি আমরা আমি ঋণী শুধু থাকি ঋণী থাকি মুহূর্তের মুহূর্তের কাছে, কাছে। মুহূর্তগুলোই রয়ে আমরা যাবে, এটাই কিন্তু ঠিক। মুহূর্তগুলো রয়ে আচ্ছা, যাবে। আমি আমরা আমি চলে একটু যাচ্ছি। আমি এই কথার প্রসঙ্গে কবিতাটার মধ্যে যে মুহূর্তকে
বন্দি করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা আমার মনে পড়লো। আমার সামনে টেলিভিশন চলছে, সেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু সংবাদ প্রচারিত হচ্ছে। আমার সৌভাগ্য হয়েছিল, তিনি যখন বাংলাদেশে শেষবার এলেন গত 1 বছর আগে, 2 বছর প্রায় 1.5 বছর হবে, মাঝামাঝি এরকম। ওই সময় আমার নৈশভোজে আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এই প্রণব মুখার্জির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন এবং আমাকেও সেই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে সাক্ষাৎ করার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি তখন আমার রচনাবলী, এখান থেকে বোধহয় আমার পেছনে যে আমার রচনাবলী, এগুলো দেখা যাচ্ছে, আমার 10 খণ্ড রচনাবলী বেরিয়েছে ইতিমধ্যে। তো তার মধ্যে তখন 9ম খণ্ডটি বেরিয়েছিল। তখন আমি ভাবলাম যে প্রণববাবুকে একটা উপহার দিব, বলে তাকে দিলে আমাদের রাষ্ট্রপতিকেও দিতে হয়, দুজনকের জন্য দুটো কপি নিয়ে গেলাম এবং প্রণববাবুর সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলাম। যদিও অতিথিদের সঙ্গে তিনি খুব ভিড় ছিলেন না, অনুমতি দিচ্ছিলেন না, তার সিকিউরিটির লোকজন তার কাছে ভিড়তে দিচ্ছিল না। তখন আমি প্রতিবাদ করলাম যে আমি তো এখানে গণভবনে না বঙ্গভবনে ভালো খাবার নৈশ ভোজ করার জন্য আসিনি। আমি আমাদের যে রাষ্ট্রীয় অতিথি, ভারতের মাননীয় যে প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশের বিশেষ বন্ধু, তাকে সম্মান জানাতে এসেছি এবং তাকে সম্মান জানানোর ভিতর দিয়ে নিজেকেও সম্মানিত করতে এসেছি। আমি বঙ্গভবনে খেতে আসি নাই। এটা যখন শাউট করে বললাম, তখন আমাকে সিকিউরিটির লোকরা, প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার চিৎকার শুনে তার সিকিউরিটির লোকজন পাঠালেন। তখন আমার কাছে এসে তারা বলল, ঠিক আছে স্যার, আপনি আসুন। আপনার যে উপহার আগে তারা দিচ্ছিল না ভারতের প্রধান রাষ্ট্রপতির হাতে, সেই বই তখন আমাকে, আমি বললাম না, আমার বই আমি নিজের হাতে তাকে দিব, আমি কোনো সিকিউরিটির লোকজনের হাতে বই দিব কেন? পরে আমায় শাউট করার পর আমি যখন I said যে I will boycott this dinner if I am not allowed to hand over my book to the guest, honorable guest of honor. তো আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে দেখা করে তার বইটি দেওয়ার, এবং তিনি খুব খুশি হয়েছিলেন। তার ছবি আছে, সেই ছবিতে আমি তাকে সেই বইটি উপহার দিচ্ছি এবং তিনি একটু খর্বকায় বলে তাকে উপরের দিকে তাকিয়ে আমার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হয়েছিল। তো প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও ছিলেন। তো ওই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তিনি যখন অসুস্থ ছিলেন দিল্লিতে, সেই সংবাদ জানার পর। কালকে তিনি প্রয়াত হয়েছেন। সেই পোস্টের ভিতরে আমি লিখেছিলাম, বঙ্গভবনে কিছুক্ষণ, তারপর যখন তিনি গতকালকে মারা গেলেন, তার রোগ মুক্তির প্রার্থনা জানিয়ে এই ছবিটি পোস্ট করেছিলাম। কিন্তু কালকে যখন মারা গেলেন তিনি, তখন আজকে আমি সেই ছবিটি আবার পোস্ট করে তার যে শিরোনাম দিয়েছি, সেই শিরোনামটি হচ্ছে ছবি মৃত্যুঞ্জয়, ছবির মৃত্যু নেই। ওই ছবির ভিতরে কিন্তু একটা মুহূর্ত বন্দী হয়ে আছে, কিন্তু ছবির মৃত্যু নেই। সেই ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক হয়ে, ইন্টারনেট হয়ে, হ্যাঁ, সেটা ছড়িয়ে পড়েছে। সেটা হয়তো থেকে যাবে, আমরাও থাকবো না, কিন্তু আমাদের ছবি থেকে যাবে। সেজন্যই মানুষ এই ছবিকে, রবীন্দ্রনাথ বলেছেন, তুমি কি কেবলই ছবি? কিন্তু ছবি যে মানুষের চেয়ে বেশি বেশি
বেশি কি বলবো মানে দীর্ঘজীবী হয়। তুমি কি কেবলই ছবি তো স্থায়ী হয়, মানুষ তো স্থায়ী হচ্ছে না, স্থায়ী হচ্ছে মানুষের তুলনায় ছবি। আমি আমরা আমরা এবার বাংলাদেশের চলে যাব। পক্ষ থেকে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে আজকে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে যিনি সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা C.R. দত্ত, মেজর জেনারেল C.R. দত্ত, তিনিও করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় লোকান্তরিত হয়েছিলেন। তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়েছিল গতকালকে। আজকে তাকে আমাদের ঢাকার নিকটবর্তী একটি বদ্রেশ্বরী শ্মশানে তাকে দাহ করা হয়েছে রাষ্ট্রীয় সম্মান প্রদান করার পর। আমি তার প্রতিও আমার গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য আমার গভীর সমবেদনা প্রকাশ করছি। আচ্ছা, এখন আমার কবিতা পড়ার পরে এখন আবার শিমুল পড়ুক, পরে আমি এই করোনার বাইরেও যে আমি কবিতা লিখি সেটাও তো প্রমাণ করতে হবে। লোকে ভাববে যে এই লোকগুলো শুধু করোনা নিয়ে কবিতা লেখে। তো সেটা প্রমাণ করার জন্য আমি আরো কয়েকটি কবিতা পড়বো। শিমুল পারভিন, আমি করোনা ছাড়াও কবিতা লিখতে পারি। নির্মলেন্দু গুণ দাদা অনেক প্রেমের কবিতা লেখেন, এইসব বাস্তব ধর্মী কবিতার বাইরেও, সেটা তো আমরা উচ্চারণে নিয়েছি। তার সাথে বসে কবিতা পড়ার সৌভাগ্য হওয়াটাও অনেক বড় ব্যাপার। যদিও আমরা মঞ্চে একসাথে অনেকগুলো অনুষ্ঠানে তাকে পেয়েছি, অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি অনুপকে আরেকবার এরকম একজন গুণী মানুষের সাথে, এবং রঞ্জনা দিকেও পেয়েছি, সেই দুইজন গুণী মানুষের পাশে বসে কবিতা পড়ার সৌভাগ্য হলো। সেটিও আমার জন্য অনেক বড় পাওয়া। চলে যাচ্ছি আমার আরেকটি নিজের লেখা কবিতায়, যেহেতু আজকে বলেছিলাম অনুরোধের কবিতাগুলো পড়বো। বনলতা সেনের না বলা কথাটা স্ক্রিনে উঠেছে, তো সেটি বের করেছি পড়ার জন্য। এটি একদম কাল্পনিক পত্রকাব্য, আমার উৎসারিত আলো গ্রন্থের একটি মানে কল্পনার রং তুলি দিয়ে আঁকা একটি কবিতা, বনলতা সেনের না বলা কথা। প্রিয় জীবনানন্দ বাবু, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের সুদীর্ঘ পথে জন্ম থেকে জন্মান্তরে অনুশোচনায় দগ্ধ হয়ে হাল ভাঙা নাবিকের মতো বিপর্যস্ত তুমি এসেছিলে বনলতার জীবনে দুদণ্ড শান্তির আশায়। আমার এলো চুল তোমার চোখে বিদিশার অন্ধকারের মতন, আমার ধ্রুপদী রূপ বিলুপ্ত শ্রবস্তি নগরীর অন্ধকারের অবগুণ্ঠনে আবৃত রহস্যময়ীর প্রতিকৃতি যেন। কালিদাসের বারাঙ্গনাদের মতো আমি যেন গড়া মোহনীয় মায়ায়। দারুচিনি দ্বীপের ভেতর সবুজ ঘাসের দেশে আমার আশ্রয়ের আশ্বাস আর অনুরাগের ছোঁয়ায় আসক্ত তুমি। বিম্বিসার অশোকের মতো অজাত শত্রুকে তুমি দেখেছো তোমার চলার পথে। অবলুপ্ত বিদর্ভী নগরী তোমাকে মনে করিয়ে দিয়েছে কলির কামনার বহ্নি শিখায় দময়ন্তীর সুখের সংসার পুড়ে ছাই হবার দৃশ্য। তবু তুমি বিসর্পিল অন্ধকারাচ্ছন্ন পথে চলেছ তো এক জন্ম থেকে অন্য জন্মে। এ যাত্রা কবে শেষ হবে তুমি জানো না। ক্লান্ত প্রাণ তোমাকে নিজস্ব পথ থেকে বিচ্যুত করে মুখের দুর্নিবার আকর্ষণ নিয়ে যায় অন্ধকারের শেষ সীমানায়। আর তখনই আবির্ভাব আমার। মনে মনে ভাবি, বড় অসময়ে এসেছো নাবিক, এসেছো ধ্রুপদী এ ঘাটে। পাখির নীড়ের মতো চোখ তুলে আমি শুধু জানতে চাই, এতদিন কোথায় ছিলেন? অনুচ্চারিত স্বরে তোমার না বলা কথা বুঝে নেই আমি। অন্ধকারের সব প্রিয়তমাদের মুখ মনে করে দুদণ্ডের শান্তির আশায় তোমার এই আগমন। চিরন্তন নারীত্বের আত্মনাদ, গারস্থ জীবনে না ফেরার ব্যথা তোমার মনকেও তো ছুঁয়ে যায়। আমি শুধু মনে মনে বলি,
হয়তো হবে না নেড়ে ফেরা জীবনের চাওয়াগুলো। এমনই বহমান নদী আজীবন, এমনই ফুরাবে সব লেনদেন। তবুও অনুশোচনার অন্ধকারেও তোমার সমস্ত হৃদয় জুড়ে মুখোমুখি বসে থাকি আমি, নাটোরের বনলতা সেন। আমার প্রেম হয়ে ওঠে অপ্রতিরোধ্য, যদিও তা প্রাত্যহিকতার নয়। তবুও তুমি খুঁজে পাও দুদণ্ডের শান্তির মাঝে জীবনের চরম সত্য, আর অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এই আলোর অবগাহনেই আমাদের বেঁচে থাকা, পথ চাওয়া জীবন। ইতি তোমারই বনলতা সেন। বাহ, চমৎকার, ধন্যবাদ। চমৎকার। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সেই বনলতা সেনকে নিয়ে একটা কাল্পনিক পত্রকাব্য শিমুল লিখেছেন, অসাধারণ নির্মাণ। আমরা চলে যাচ্ছি সরাসরি রঞ্জনা সেনগুপ্তর কাছে। রঞ্জনা দি, রঞ্জনা সেনগুপ্ত। হ্যাঁ, আমি কতক্ষণ আর আছে আর জানলে ভালো হতো। আর যাই আধ হোক, ঘন্টা আছে। আচ্ছা আচ্ছা, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমার খুব এই মুহূর্তে মনে হয়েছে খুব প্রিয় একটি কবিতা, আমার ভালো লাগে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি, দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক। দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। আমরা কিন্তু দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনে, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুণ্যিপুকুর মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছোটবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। মাথার মধ্যে স্মৃতির নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। এই বাহ, বাহ। আমরা আরেকবার চলে আসবো শিমুল পারভিনের কাছে। শিমুল পারভিন, আপনার আরেকটি নিবেদন। শিমুল পারভিন, আপনার আরেকটি নিবেদন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি তো ভাবছিলাম নির্মলেন্দু দাদা পড়বেন, সেই জন্য একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি সোমনাথ সরকারের একটি কবিতায়। সেটির সাথে একটু কোলাজ করে আমি আমার মুখোশ দুটো মিলিয়ে আমি একটুখানি পড়বো। সোমনাথ সরকারের কবিতাটির নাম ক্যাডা বানাইবো রাজহংসের মুখ, আর আমার কবিতাটি মুখোশ। দুটো একই ফ্লেভারের, একই রকম কবিতা, সেই জন্য আমি দুটো মিলিয়ে পড়ছি পর পর করে। হ্যাঁ, মুখোশ নেবে, মুখোশ, যাত্রা দলের মুখোশ, রংমহলের মুখোশ, বিবেকবানদের মুখোশ। মুখোশ নেবে, মুখোশ। আমার যে একটাও মুখোশ নেই, আমি যা, আমি তাই, আমি আমারই মতন। তবে কারা যেন সঙ্গোপনে আয়নায় প্রতিফলিত অবয়বের মধ্যে দ্য ড্রামার ছবির মানুষগুলোর মতোই বেসামাল হাত পা ছুড়ে নিঃশব্দে নাচে। প্রমোদ
প্রমত্ততায় শব্দহীন অথচ বিকৃত গান গেয়ে বলে যায়, মানুষ তোমার মুখোশ কোথায়? মুখোশ নেবে? মুখোশ? রুক্ষ প্রান্তরের সাপেরই মতো যদি সহজেই খোলসটা ছেড়ে যেতে পারতাম, খোলস খুলে নতুন ভাবে জেগে উঠতাম, তবে দংশনে দংশনে বিষ ঢেলে দিতাম ঘুণে ধরা বিবেকের দরজায়। মুখোশ পরে বদলে দিতাম মেমন্টারি পোজ, আর ফ্রিজ শটের মতো আটকে যেতাম চিরদিনের মতো। মহত্বের মিথ্যে বোধকে অভিশপ্ত মানুষের মধ্যে বয়ে বেড়াতে হতো না আর। নিজে তার নিচে থেতলে গিয়ে আত্মবঞ্চনার মুখোশ খুলে সত্যি একটা মুখোশ চাইতাম এবার। বলতে হতো না আর, মুখোশ নেবে? মুখোশ? মুখোশ নেবে? ডাল সেদ্ধ করা জল চাই, ডাল সেদ্ধ করা জল। জল নেবেন মা? হরেক মাল পাইবেন, হরেক মাল। গলির মুখ বেরোনোর আগেই চেঁচিয়ে উঠল ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। মাথা থেকে ঝাঁকিটা নামাতে নামাতে জিজ্ঞেস করে, কি নেবা খোকা? জলের মগ, কাপড় কাচার বাক্স, মশলার কৌটা, বান্দরের মুখোশ, কি দিমু তোমারে? কি নিবা? তোমার কাছে রাজহংসের মুখ আছে? খুব আস্তে আস্তে বলে শিশু। কি কইলা? হাসির মুখ? ফিরা কও দেখি। হাসির মুখ না, রাজহংসের মুখ। আছে? আছে তোমার কাছে? এটা কি কইলা খোকা? মানুষের পোলাপান হইয়া রাক্ষসের মুখ কিনবার চাই, বান্দরের মুখ কিনবার চাই, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও? কেন কেন? রাজহংসের মুখোশ পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে জল সেক্কা শুধু দুধ খাইবার চাও নাকি? ছুরিটা মাথায় তুলতে তুলতে আবার বলে, এদেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই, বুঝছো? এদেশে এসব নিয়ম নাই। কেডা বানাইবো? কেডাই রাজহংসের মুখোশ বানাইবো? ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর করে, হরেক রকম মাল পাইবেন, হরেক রকম মাল। রাজহংসের মুখোশ ছাড়া সব পাইবেন, রাজহংসের মুখোশ ছাড়া সব পাইবেন। হরেক রকম মাল, হরেক রকম, সব পাইবেন, সব পাইবেন। বাহ! দুটো কবিতার সংমিশ্রণে তৈরি এই নিবেদনটি বেশ ভালো লাগলো আমাদের। আমরা চলে যাচ্ছি আরো একবার রঞ্জনা সেনগুপ্তর কাছে, তারপর আসবো কবি নির্মলেন্দু গুণের কাছে। রঞ্জনা সেনগুপ্তর নিবেদন। আমার খুব প্রিয় একটি কবিতা শোনাই, সুভাষ মুখোপাধ্যায়ের, এবং তার সাথে আমি চেষ্টা, খুব ছোট্ট দুটি কবিতা, এবং অবশ্যই লোভ সামলাতে পারছি না, নির্মলেন্দু গুণের একটি ছোট্ট কবিতা প্রথম শোনাই, তারপর সুভাষ মুখোপাধ্যায়ের একটি ছোট্ট কবিতা শোনাবো। সংসার মানে সোনার কাঁকনে জীবনের রং লাগা, সংসার মানে রক্তে মাংসে সারা রাত্রির জাগা, সংসার মানে অপেক্ষমান একজোড়া চোখে দাবি, সংসার মানে সাজানো ভুবন আঁচলের খুঁটে চাবি, সংসার মানে অনাগত শিশু পুতুলে সাজানো ঘর, সংসার মানে মনোহর নেশা ঈশানে বিশানে ঝড়, সংসার মানে ব্যর্থ বাসনা বেদনার জলাভূমি, সংসার মানে সংসার ভাঙা, সংসার মানে তুমি। তোমাকে বলিনি, সুভাষ মুখোপাধ্যায়। আকাশের তুলকালা মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল, ঘরে বৃষ্টির ছাঁট এলেও জানলাগুলো বন্ধ করিনি,
আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ। কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি। আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে, তোমাকে বলিনি। দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিক টিক শব্দে শাসিয়েছে, তোমাকে বলিনি। মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না। আর দেখো, তোমাকে বলাই হয়নি এবারে রথের মেলায় কি কি কিনবো। মেয়ের জন্য তালপাতার ভেঁপু, তোমার জন্য ফল ফুলের চারা, আর বাড়ির জন্য সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি। এই বাহ, অসাধারণ নিবেদন, খুব সুন্দর। আহ আপনার বাছাই। হ্যাঁ, সত্যি কথা, নির্মলেন্দু আপনি গুণ মানে এই মানুষের সামনে এই বিখ্যাত কবিতা সংসার মানে সোনার কাকনে জীবনের রং লাগা, এ কবিতা আমরা এতবার উচ্চারণ করেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? মুখোপাধ্যায়। হ্যাঁ, আপনি শুনতে ওই পাচ্ছেন? আমি আপনার এই কবিতাটি তো আমরা এখানে বহু বলি, তাই আপনার সামনে বলার লোভ সামলাতে পারলাম না। ভীষণ ভালো লাগার কবিতা। না না, সংসার ভালো মানে ভালো সোনার করেছো, কাকনে জীবনের রং ভালো লাগা, করেছো, ভালো সংসার মানে রক্ত মাংসে সারা রাত্রির জাগা। হ্যাঁ এবং হ্যাঁ আপনার কবিতাগুলি পড়তে পড়তে মনে হয় মানে আপনার মধ্যে অসম্ভব একটি প্রেমিক মন আছে, একটি ভালোবাসার মানুষ আপনি, সেটিকে বুঝতে পারি আপনার হ্যাঁ, কবিতা। সম্ভাবনাময় সম্ভাবনাময় কবি, প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় হ্যাঁ, কবি। আচ্ছা শোনো, এখন এখন তো আমি জীবনের শেষ শেষ প্রান্তে। আহ, শেষ প্রান্তে করোনা নন। যিনি করোনা এই কবিতা কতদিন লিখতে আমাকে পারেন, সংসার মানে সোনার কাকনে জীবনের রং লাগা, আর সংসার মানে ভাঙা, সংসার মানে তুমি, এ মানুষের সেটা কোনোদিন শেষ হয় না। সেটা জানো, সেটা কিন্তু হ্যাঁ, সেটা শোনো, এই কবিতা কিন্তু 1974 সালে হ্যাঁ, 1974 সালে আমার দীর্ঘ দিবস দীর্ঘ রজনী হুম, যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সেইখানে আমার এই কবিতার বইটিতে ওই কবিতাটি ছিল। সুতরাং হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু অনেক পুরনো কবিতা, প্রায় 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 46 বছর হ্যাঁ, আগে, 46 সে বছর কবিতা আগে আজও আমরা বলছি। হ্যাঁ লেখা। তখন আমার সংসার ও জীবনের আচ্ছা, কোনো অভিজ্ঞতা ছিল না, তখন কিন্তু আমার সংসার জীবনে অভিজ্ঞতা ছিল না। তো তবুও আমি বুঝেছিলাম যে সংসার মানে শুধু সারা রক্ত মাংসে সারা রাত্রির জাগাই নয়, সংসার মানে সংসার ভাঙাও, সংসার একটা ভঙ্গুর জিনিসও, সংসার একটা স্থায়ী সত্য, স্থায়ী সম্পর্ক নয়, এটা কিন্তু একটা ভঙ্গুর বিষয়। এই জন্যই কবিতার মধ্যে এই বিষয়টাই খুব মানে রেখাপাত করেছিল। এটা কেন আমার আমার লেখা হয়েছিল আমি জানি না। ভবিষ্যতে পরবর্তীকালে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, তাতে আমার মনে হয় যে আমার আহ কবিতার মধ্যে আমার জীবনের ভবিষ্যৎ রচিত হয়েছিল। আমি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম কবিতা লিখেছিলাম, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই পূর্ব পাকিস্তান যে একটি নতুন স্বাধীন ভূখণ্ডে পরিণত হবে, এটি আমি পর্যবেক্ষণ আমার পর্যবেক্ষণে ধরা পড়েছিল। তো সেই পর্যবেক্ষণে ধরা পড়েছিল বলে আমার মাথার উপর উপর্যুপরি হুলিয়া থাকার পরও আমি কিন্তু কলকাতায় চলে যাইনি। এই যে কবিতাটি তুমি পড়লে, ভারত আমাদের গন্তব্য নয়, এই কবিতাটা সেইখান থেকে শুরু। আমাদের পার্টিশন থেকে, ভারত ভাগ হওয়ার পর থেকে, বিশেষ করে বাংলা ভাগ হওয়ার ফলে আমার অধিকাংশ আত্মীয়, আমার একটা বই কয়েকদিন আগে বেরোলো, সেই বইটি আমি উৎসর্গ করেছি আমার বড় ভাই, আমার বড় দাদা পূর্ণেন্দু গুণ চৌধুরী, আমার বড় দিদি রূপালী দত্ত, আমার ছোট বোন সোনালী গুহ ঠাকুরতা। এরা তিনজনই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে,
কিন্তু তারা তিনজনই মৃত্যুবরণ করেছেন বর্ধমানে। আমি কিন্তু কবিতার জন্য আমি এদের সঙ্গ পরিত্যাগ করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমাকে একটা ত্যাগ করতে হবে, হয় কবিতা না হয় সংসার। আমি আপনজন, আমার একবারে একই সহোদরা, তাদের মৃত্যুকালে, তাদের মৃত্যু শয্যায় আমি উপস্থিত থাকতে পারিনি। তাদের শ্মশান রয়েছে বর্ধমানে। আমি বাংলাদেশে থেকে গেছি, বাংলাদেশকে স্বাধীন করব, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটিকে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার যে প্রক্রিয়া বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেই রাষ্ট্রটিকে, তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমি আমার স্বপ্নকে তার স্বপ্নের সঙ্গে মিলিয়ে নিয়েছিলাম। যার ফলে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতাগুলো আমি রচনা করেছি। গত 50 বছরে আমার কবিতাকে অতিক্রম করে অন্য কবিরা যদি কবিতা রচনা করতেন তাহলে আমি খুশি হতাম, তাহলে আমার উপর চাপ কম পড়তো। কিন্তু সেটা দিন দিন উল্টো হচ্ছে। আমার কবিতার পাঠক বাড়ছে এবং আমার কবিতা প্রধানমন্ত্রী নিজেও আবৃত্তি করেছেন। আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমার কবিতার থেকে অংশবিশেষ আবৃত্তি করেছেন একটি বড় কনসার্টে, জয় বাংলা কনসার্টে। 7ই মার্চের যে কনসার্ট হয়েছিল ও আর্মি স্টেডিয়ামে, সেখানে তিনি আমার কবিতা আবৃত্তি করেছেন। সুতরাং আমার কবিতার গ্রহণযোগ্যতা আছে আমাদের গ্রাসরুট লেভেলে। ফলে আমি আমার এই বইটি, আমার যে রচনার সমগ্র একটা খণ্ড, আমি আমার এই ভাই বোনদেরকে উৎসর্গ করেছি, যাদের মৃত্যু শয্যায়, যাদের অন্ত্যেষ্টি ক্রিয়ায়। হ্যাঁ, যুধিষ্ঠির বলেছিলেন, উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি স বান্ধব। যে রাজোদ্ধার এবং শ্মশানে যে সঙ্গী হয় সেই বন্ধু। আর আমি আপন ভাই হয়ে, আমার আপন ভাই, আমার আপন বোন, বড় বোন, ছোট বোন, যাদের সঙ্গে আমার শৈশব কেটেছে, তাদের মৃত্যু শয্যায় আমি তাদের সঙ্গ দিতে পারিনি। এই না পারার পেছনে কবিতা একটা বড় কারণ। এই দেশের সঙ্গে, কবিতার সঙ্গে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম। সেই বন্ধন ছিন্ন করে আমার আর ভারতে চলে যাওয়া পরম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা আমার পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, এখন আমি রাজনৈতিক কবিতার জন্য যে যে সুখ্যাতি অর্জন করেছি বাংলাদেশে, তার মূল্য হয়তো বাংলাদেশের সীমানার বাইরে এর কোনো প্রাসঙ্গিকতা নেই। সেখানে প্রাসঙ্গিকতা বিচারে প্রেমের কবিতা হচ্ছে একটা ভৌগোলিক সীমানার বাইরে, সারা পৃথিবীর যেখানে মানুষ সেখানেই প্রেম। সুতরাং আমি যে প্রেমের কবিতা, একটা প্রেমের কবিতা শোনান, একটা প্রেমের কবিতা শোনান। হ্যাঁ, সেটা একটা শোনাবো না, দুইটা শোনাবো। আচ্ছা, শোনান। তোমরা আমাকে আমার চাইতে বেশি সময় দিচ্ছ ওই যে শিমুল এবং রঞ্জনাকে। ওরা কি আমার চাইতে বড় কবি নাকি? হ্যাঁ, আচ্ছা আমি পড়ি। তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে আমি গেঁথে রেখেছিলাম। কোন নির্জন মধ্য রাতে তুমি এসে ডেকে বলবে, এই ওঠো ওঠো, আমি এসেছি, আমি। আর আমি
এ কি শুনলাম, এ কি শুনলাম, এমন উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে। ঠিক এরকম একটি দৃশ্যের কথা আমি কতবার যে মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন। আমার জ্বর এসেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন। আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আরেকটা কবিতা দাদা পড়ে আমি শেষ করি। অসাধারণ। একদম একদম আরেকটা একদম। আরেকটা কবিতা পড়ে আমি তোমাদের সমান হয়ে যাই। আপনি ওটা আমাদের মাথার উপরে। সে তো বইয়ের উপর, ওই এটাকে আমার মোবাইলটাকে তুলেছি বলে উপরে লাগছে। হ্যাঁ, উঁচু চেয়ারে বসেছি, আগে জন্মগ্রহণ করেছি বলে উঁচু মনে হচ্ছে, বড় মনে হচ্ছে, তাই না? ওটা আপনি কিছু বড়ই নয়, দাদা। ওটা কিছু নয়। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নিই। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি আমার যৌবন, সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ, রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে। ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে, এর ঠিক ডান পাশে। ওইখানে হাত রাখো। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত দাও, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, তুমি থাকোনি। অসাধারণ, 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 অসাধারণ। দাদা আহ এবার তো কবিতা আপনি পাঠ ফার্স্ট শেষ। হয়ে গেলেন। আবৃত্তিতেও আপনি হ্যাঁ, ফার্স্ট হয়ে গেলেন। আবৃত্তিতেও আপনি ফার্স্ট হয়ে গেলেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শিমুল পারভীনের শেষ কবিতা। শিমুল পারভীনের শেষ আচ্ছা, কবিতা। ঠিক আছে। আমি দাদার একটা কবিতা পড়তে চেয়েছিলাম, তোমার চোখ এত লাল কেন। আবার আমার হাস একটা রিকোয়েস্ট এসেছে, তো আমি একটু দুটো মিলিয়ে পড়ি। আমার হয়তো দুটো মিলিয়ে 2.5 মিনিট 3 মিনিট মতো লাগবে, সেজন্য আমি শেষ পরিবেশনায় প্রথমে আমি নির্মলেন্দু গুণ দাদার তোমার চোখ এত লাল কেন, এত রোমান্টিক একটা প্রেমের কবিতা উনি পড়েছেন যে আমি এই কবিতাটি পড়ার লোভ এই সামলাতেই পারছি না। শিমুল, শিমুল, জি, জি, এই শুনতে করোনার পাচ্ছি। সময় এই কবিতাটি নিলাম, করোনার সময় এই কবিতাটি নিলামে তোলা হয়েছিল। এবং আচ্ছা, তাই? হ্যাঁ, করোনায় সাহায্য করার জন্য। তো তো আমি সেখানে সেটা হৃদয়ে আমার নিলাম। আমার আমার হ্যাঁ, আমার এই কবিতাটি আমি হাতে লিখে দিয়েছিলাম এবং নিলামে এটা 99,999 টাকায় বিক্রি হয়েছিল। এক ঈশ্বর, মহিলা, তার নাম হলো সাইমা মাসরুর। তিনি এই কবিতাটা কিনে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। অসাধারণ। আমাকে আমার প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। কারণ এটি ঠিক আছে, বিক্রি না হলে আমি খুব অসম্মানিত বোধ করতাম। না আমি না, ঠিক দিতে আছে, চাইনি এটা সেই আমরা নিলামকারীদের কাছে। তারা ঠিক এটা। অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, গুণ বলুন দাদার শিমুল। মাইকটা মিউট হয়ে গেছে আমার। একটু কথাটা শেষ শুনে হ্যাঁ শুরু করা উচিত। হ্যাঁ হ্যাঁ, বলুন সেইখানে বলুন। আমার আমার কবিতা বিক্রি না হলে আমার খুব লজ্জার মধ্যে পড়তে হতো। তো আমাকে ওই লজ্জা থেকে উদ্ধার করেছেন যে ভদ্রমহিলা,
আমি তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। তার নাম হলো আমরাও তাকে স্মরণ করছি মাসরুর, দাদার মতো। সাইমা মাসরুর। তিনি 1 লক্ষ সাইমা, টাকা দিয়ে কিনেছেন, কিন্তু বলেছেন যে আমি শূন্য শূন্য পছন্দ করি না, এই জন্য আমি আচ্ছা 99,999 টাকা আচ্ছা। দিচ্ছি। তো এই তো কবিতা তুমি পড়তে পারো, এটা খুব একটা জনপ্রিয় কবিতা, এবং একজন, এটা 1 লাখ টাকা দাম, কমপক্ষে একটা দাম ও সামাজিক মূল্য এটা নির্ধারিত। সেটাই সেটাই। আমি আচ্ছা, তাহলে আমি আমার শেষ। রঞ্জনা, দাঁড়াও রঞ্জনা সম্পর্কে একটু বলে নিই। রঞ্জনা যে সুভাষদার যে কবিতাটা পড়েছে, তখন আমার মনে পড়লো সুভাষদার সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক ছিল। এবং আমি যখন রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম এবং কাম্পুচিয়া একটা ভ্রমণ, আফ্রো এশিয়ান রাইটার্স ইউনিয়নের 11তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল হ্যানয় এবং হোচিমিন সিটিতে। ওই সম্মেলনের আয়োজন করেছিল রাশিয়ান রাইটার্স ইউনিয়ন। তো সেই কমিউনিস্ট বলয়ের পৃথিবীর 35টি দেশের কবিরা সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। আমি বাংলাদেশ থেকে অনেকটা লুকিয়ে, তখন এরশাদ ক্ষমতায় এসেছে, এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ, এক সামরিক শাসকের পরিবর্তে আরেক সামরিক শাসক এসে আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ওই সময়টায় এই সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম এই ভ্রমণের জন্য অনেকে সাহস পাচ্ছিল না, যে এয়ারপোর্টে একবার কিউবাতে জিয়াউর রহমানের সময় কিউবাতে একটা ইয়থ ফেস্টিভ্যালে যেতে গিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছিলাম। ফলে 1982 সালে যখন এই আমন্ত্রণটি আসলো আফ্রো এশিয়ান রাইটার্স ইউনিয়নের পক্ষ থেকে, সেই আমন্ত্রণ গ্রহণে আগ্রহী এবং উপযুক্ত ব্যক্তি না পেয়ে এই আমন্ত্রণ পত্রটি সুযোগটি আমাকে দেওয়া হয়েছিল, এবং আমি সেই সুযোগটি গ্রহণ করেছিলাম। ফলে ওই সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ফলে মস্কো গিয়ে সুভাষদার সঙ্গে যে আমার দেখা হয়েছিল, তারপর 1 মাস সময় আমরা একসঙ্গে থেকেছি ভিয়েতনামে, কাম্পুচিয়া এবং মস্কোতে। সুভাষদার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে উঠেছিল। আমি সুভাষদাকেও স্মরণ করছি। রঞ্জনার কবিতা পড়ে সুভাষদার কথা আমার মনে পড়লো। কলকাতাতে 71 সালে আমি যখন ছিলাম শরণার্থী হয়ে, তখন কলকাতার যেসব লেখকদের সান্নিধ্য এবং স্নেহ, প্রীতি, ভালোবাসা আমি পেয়েছিলাম, তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, তারপর উত্তম দাস, সমরেন্দ্র সেনগুপ্ত, সাগরময় ঘোষ, অনেকের সঙ্গেই আমার সম্পর্ক গড়ে উঠেছিল। তারা আমাকে নানাভাবে সাহায্যও করেছিলেন। আমি আকাশবাণীতে একটা চাকরিও পেয়েছিলাম কিছুদিনের জন্য। সেখানে ডক্টর অনিল বরণ গঙ্গোপাধ্যায় ছিলেন বেতার জগতের সম্পাদক, এবং সরল গুহ ছিলেন পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য প্রচারিত একটা রেডিও স্টেশনের পরিচালক। তিনি আমাকে একটা অনুষ্ঠান দিয়েছিলেন, যে অনুষ্ঠান নাম ছিল জবাব দাও। সেখানে আমি কথিকা প্রচার করতাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলাম, আবার আকাশবাণীতেও আমি অনুষ্ঠান করেছি। আমি তাদের সবাইকে, যারা আমাকে সাহায্যের হাত প্রসারিত করেছিলেন, সেই সব কবিদের, আবৃত্তিকারদের মধ্যে প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, এদের সঙ্গ পেয়েছিলাম। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এবং এবং পরবর্তীকালে আমার সঙ্গে পরিচয় হয়েছিল নিবেদিতা নাগ তহবিলদার। সে ময়মনসিংহে নেত্রকোনা একটা অনুষ্ঠানে এসেছিল বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে। তো তিনিও আমার কবিতা পড়েন। কিছুদিন আগে আমার একটা কবিতা রত্না বিশ্বাস চমৎকার আবৃত্তি করেছে, মৌমাছির মুক্তিযুদ্ধ, এই কবিতাটি আবৃত্তি করে পাঠিয়েছেন।
তো এরকম আমি যেহেতু এটা অনুষ্ঠানের মূল উপস্থাপক আহ, আহ, সুদীপ অনুপ 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 অনুকুশল। কুশল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কুশল 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 কি মানে শব্দ মাত্র, নাকি কুশল একটি উপাধি হিসেবে ব্যবহৃত হয়? ওর নিজের কুশল দেওয়া একটি নাম। নাম। কুশল নিজের একটি নাম। দেওয়া। নিজের কুশল দেওয়া একটি নাম। নাম। হ্যাঁ, সেটা আলাদাভাবে আলাদাভাবে মানে অনুপ একটি নাম, কুশলও একটি নাম। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে সাধারণত নামের পরের পরের যে মানে মানে বর্ণটা আমরা এই শব্দটি আমরা দেখি, এটি সাধারণত উপাধি হিসাবে বাচক হয়ে থাকে। তো সেই হেতু আমাদের দেশেও যেমন গুণ শব্দটি খুব বেশি প্রচলিত শব্দ, পরিচিত শব্দ নয়। ফলে অনেকে জানতে চায় যে গুণ কেন। যেমন গিন্সবার্গের সঙ্গে আমার যখন দেখা হয়েছিল আমেরিকায়, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন গুণ ইংরেজিতে হচ্ছে খারাপ প্রকৃতির মানুষ, দুর্ধর্ষ প্রকৃতির মানুষ। হ্যাঁ, অসভ্য, অসভ্য, গুন্ডা, বদমাস, এদেরকে গুণ বলা হয়। তো তোমার হাউ ডু স্পেল ইউর নেম, হাউ ডু স্পেল ইউর নেম? আই সেড কুশল। I spell my name as Nirmalendu and G-O-O-N. So my God, it should be G-U-I-N. I cannot write this for you. আমি তোমার এই ধরনের একটা শব্দ তোমার নামের সঙ্গে আমি যুক্ত করতে চাই না। আমি তোমার নামের স্পেলিংটা চেঞ্জ করে দিলাম, G-U-I-N। গুইন। আর আর একটা মজার কথা বলি, রবীন্দ্রনাথের সঙ্গে অমিয় চক্রবর্তীর যে খুব ঘনিষ্ঠতা ছিল আপনারা সেটা জানেন। রবীন্দ্রনাথের প্রায় তিনি সচিব হিসেবে কাজ করতেন। আমেরিকায় যখন গিয়েছিলেন তিনি ইউলিসিসের লেখক জেমস জয়েসের সঙ্গে দেখা করেছিলেন, অমিয় চক্রবর্তী। তখন অমিয় চক্রবর্তীকে জেমস জয়েস জিজ্ঞেস করেছিলেন, তোমার হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম, তোমার নামের অর্থ কি? তখন অমিয় চক্রবর্তী তার নামের অর্থ যখন বুঝিয়ে দিলেন, তখন জেমস জয়েস সেটা নোট ডাউন করলেন। নোট করে তারপরে তিনি তার নাম, ওকে, আই চেঞ্জ ইউর নেম ইনটু ইংলিশ। সেটা কি? সেটা হলো অ্যামব্রোস হুইল টার্নার। অ্যামব্রোস হচ্ছে অমিয়, আর চক্রবর্তী মানে হুইল টার্নার, যে হুইল চাকাকে ঘোরায়, চক্রাবর্তন, হুইল টার্নার। সেই জন্য আমার কাছে একটু কৌতূহল বশত আমি জিজ্ঞেস করলাম যে কুশল। কুশল, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি আমি এবার এবার শুরু আমরা করব? শিমুল পারভিন। হ্যাঁ, শিমুল পারভিন। ঠিক আছে, আমি প্রথমে নির্মলেন্দু গুণ আমার সামনে আছেন, পাশে আছেন, তার তোমার চোখ এত লাল কেন পড়ে হাসটা দিয়ে আমি শেষ করব। দুটো কবিতা আমি পাশাপাশি পড়ছি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। হেঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। আগের জন্মে মনে আছে ছিলাম যুগল পাখি, এ জন্মেও তোমায় আমি তেমন করেই ডাকি। তুমি ছিলে ভালোবাসার সোনালি রাঙার চিল, খুঁজে বেড়াই তাই তো তোমায় নদী খাল বিল। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল, কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল
যে নিজে ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা। সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে, ঘাটে আর মাটির দেওয়ালো টিউবকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই চই, চই চই, চই চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায়, কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এ জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই চই, চই চই, চই চই, চই চই। তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? তুমি শুনতে পাচ্ছ না, তুমি কিচ্ছু শুনতে পাচ্ছ না। চই চই, চই চই, চই চই। বাহ। ধন্যবাদ। আহ, তোমার চোখ এত লাল কেন আর হাঁস, এই দুটি কবিতা অসাধারণভাবে মিলিয়ে দিলেন শিমুল পারভীন তার শেষ কবিতার মধ্যে দিয়ে। আমরা চলে যাচ্ছি রঞ্জনা সেনগুপ্তর শেষ কবিতায়। অনুষ্ঠান শেষ করব আমাদের সবচেয়ে আদরণীয় মানুষ, সম্মাননীয় মানুষ, প্রিয় মানুষ, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণের কবিতার মধ্যে দিয়ে। এখন রঞ্জনা সেনগুপ্তর কবিতা। দিদি আপনার দিদি আপনার মাইক্রোফোনটা আনমিউট আনমিউট করুন, মাইক্রোফোনটা আনমিউট করুন। হ্যাঁ। আমার সবাইকে শুভকামনা জানাই। আমার ভীষণ সম্মানীয় মানুষ শ্রী নির্মলেন্দু গুণকে আমার শ্রদ্ধা, অনুপ এবং শিমুলকে আমার ভালোবাসা। জানি না কোনোদিনও আবার কবে আমাদের সবার দেখা হবে, তবু আশা রাখি নিশ্চয়ই কোনো একটি সুন্দর দিনে আবার আমরা সবাইকে বুকে জড়িয়ে ধরতে পারবো। এই চরম দুঃসময় কেটে যাক। আমি শেষ করব যার কবিতা না উচ্চারণ করলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না, রবি ঠাকুরের কবিতা ত্রাণ কবিতাটি দিয়ে। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়ে আর দিনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই আত্ম অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এই বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। সবাই অপূর্ব, ভালো থাকুন, অপূর্ব। নিশ্চয়ই না আবার না, দেখা হবে এই আশা রাখি। হ্যাঁ, আরেকটু অনুষ্ঠানের বাকি আছে, আমরা আচ্ছা সবাই আচ্ছা, আরেকটু সময় হ্যাঁ হ্যাঁ থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আছি। নির্মলেন্দু গুণ, নির্মলেন্দু গুণ। এবার আমরা চলে আসছি কবি নির্মলেন্দু গুণের কাছে। স্যার আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন। কবি নির্মলেন্দু গুণ। হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, আনমিউট করবেন, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করবেন।
আমি বলছি তুমি কয়টা অনুষ্ঠান করেছো? আমি 15-16টা করেছি। আমি জুমে করেছি 5টা 6টা, আর 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 10টার মতো করেছি স্ট্রিমইয়ার্ডে। এই স্ট্রিমইয়ার্ড গুলো অনেকে, আমার একটা ভুল ধারণা ছিল, মনে হয়েছিল যে করোনা কালের আবিষ্কার, কিন্তু আমি ইন্টারনেট ঘেঁষে দেখলাম যে স্ট্রিমইয়ার্ড আরো আগে আবিষ্কৃত হয়েছে, এবং জুম আরো আগে। জুম প্রায় 1 যুগ আগের কথা, তখন থেকে জুম ব্যবহৃত হয়ে আসছে। আমরা সেটা ব্যবহার করি নাই, কিন্তু এর ব্যবহার ছিল। তো জুম এবং স্ট্রিমইয়ার্ড এই দুটো করোনা কালে আমাদেরকে ইউনাইটেড করার ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ভার্চুয়াল স্টুডিও তৈরি করে মত বিনিময় করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। যেটা যারা আবিষ্কর্তা ছিল তারা 24-25 বছরের দুজন তরুণ আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা, গোপন বিষয়, তথ্য ইত্যাদি আদান প্রদান করার জন্য এটা খেলার ছলে আবিষ্কার করেছিল। এবং মজার ব্যাপার হলো এদের দুজনের একজন বলেছে তার রোল মডেল হচ্ছেন মহাত্মা গান্ধী। আমি কোনো অবস্থাতে এই বিষয়টাকে মিলাতে পারলাম না, কিভাবে এই স্টিমিয়ারের আবিষ্কর্তা একজন বলছে তার রোল মডেল হচ্ছে গান্ধী। আই ডোন্ট নো, এরপর তার ব্যাখ্যা আমি বলতে পারবো না, বাট হি সেড সো। যাই হোক, রঞ্জনা বলছে আবার যখন দেখা হবে, কখন দেখা হবে, তখন কি হবে, দেখা হবে কিনা। আমার সঙ্গে নিশ্চয়ই সঙ্গে দেখা একটা হবে, কবিতা, আমরা তো সেই আশাতেই আছি, বুক বেঁধে আছি। নিশ্চয়ই দেখা হবে। সেই 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 সেইটাই বা সেই বিষয়ভিত্তিক কবিতায় আমি একটু পড়ছি। আবার যখনই দেখা হবে, আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেট কাট ভালোবাসি। এরকম সত্য ভাষণে যদি কণ্ঠ কেঁপে ওঠে, অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম, বক্ষ চিরে তোমার ডিমা। দেয়ালে টানানো কোনো প্রথাসিদ্ধ দেবী চিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসার ছায়া ফেলিয়াছে। এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও, মূর্ছা যাবে, জাগাবো না, আমার শরীর দিয়ে কফিন বানাবো। ভালোবাসি বলে দেব স্ট্রেট কাট, আবার যখন দেখা হবে। ধন্যবাদ। আমার মনে হয় এখানে শেষ করে দাও। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমাদের একটু শেষ পর্ব একটুখানি রয়ে গিয়েছে। রঞ্জনাদি, আপনার কাছে সরাসরি প্রশ্ন যাচ্ছি। রঞ্জনাদি, আপনার কাছে সরাসরি প্রশ্ন। পাহাড় না সমুদ্র? সমুদ্র। কণিকা বন্দ্যোপাধ্যায় না সুচিত্রা মিত্র? সুচিত্রা মিত্র। স্বামী বাদে প্রিয় পুরুষ? আমার বাবা। প্রিয় প্রিয় ফুল? গন্ধরাজ। জীবিত প্রিয় কবি? জীবিত প্রিয় কবি, যে মানুষ সামনে বসে আছেন তাকে তো শ্রদ্ধা জানাই অবশ্যই, এবং অবশ্যই শ্রীজাত। প্রিয় আবৃত্তি শিল্পী? সব্যসাচী, কাজী সব্যসাচী, এবং অবশ্যই আমার স্বামী সুমন্ত্র সেনগুপ্ত, এবং অবশ্যই গৌরী ঘোষ, এবং রত্না মিত্র, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অনেক। এ তো অনেকের নাম হয়ে গেল, কিন্তু দাদার নামটাও আপনি বলেছেন, এটা আমার সমর্থন রয়েছে। দাদার মতো শিল্পী সত্যিই পাওয়া যায় না। সুমন্ত্র সেনগুপ্ত একদমই তাই। তিনি জীবন্ত কিংবদন্তি, সত্যি একদম, এবং অসাধারণ। আমিও প্রতি মুহূর্তে আচ্ছা, শিখি তার কাছ থেকে। হ্যাঁ। আচ্ছা দিদি, আপনার পরের প্রশ্ন, কচুরি না ফুচকা? ফুচকা। ফুচকা। কেক না পায়েস? পায়েস। ঘুরতে যেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে? অবশ্যই ঘুরতে। অঙ্ক না ইতিহাস? ইতিহাস। ইতিহাস। আচ্ছা, এবার শিমুল পারভিন, বিশিষ্ট কবি, হ্যাঁ, উপস্থাপিকা, লেখিকা এবং আবৃত্তি শিল্পী, তার কাছে আমাদের প্রশ্ন, সরাসরি প্রশ্নের উত্তর দেবেন। এক কথায় খুব ছোট হ্যাঁ, করে হ্যাঁ, সংক্ষিপ্ত। বর্ষা না বসন্ত? বর্ষা। রসগোল্লা না সন্দেশ? সন্দেশ দুটোই। আপনি রসগোল্লা বলতে পারতেন,
খুব হ্যাঁ, মিষ্টি। দুটোই। আচ্ছা, আহ, সবচেয়ে ভালোবাসার মানুষ? মেয়ে। গোধূলি। প্রেমের প্রেমের কবিতা না প্রতিবাদের কবিতা? অবশ্যই প্রেম। আহ এই প্রসঙ্গে জানা গেল আপনার মেয়ের নাম গোধূলি, অসাধারণ সুন্দর নাম। আপনার মেয়ের জন্য অনেক আদর ভালোবাসা। আচ্ছা, প্রিয় ধন্যবাদ। শহর? প্রিয় শহর আর, অবশ্যই লন্ডন। লাল না সবুজ? লাল। বাহ, আজকে লাল পরে আছেন। মানে একদম লাল প্রিয় না, গায়ক? কিছুটা। আম, প্রিয় গায়ক? কিশোর কুমার। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়। প্রিয় জীবিত কবি? সামনে যিনি বসে আছেন, কবি নির্মলেন্দু গুণ। ওদেরকে অসাধারণ। এইভাবে ওদেরকে এইভাবে আচ্ছা, কায়দা করে পোলাও না ব্যাকগ্রাউন্ডে ফেলে বিরিয়ানি? পোলাও। পোলাও না বিরিয়ানি? সৌজন্যবশত পোলাও। তাহলে আপনার হাতে কিন্তু আপনার হাতে পোলাও বলা থাকলো। আপনার হাতে হ্যাঁ, পোলাও বলা খাওয়াবো। থাকলো। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো, আচ্ছা, ঢাকায় আসলে এবার খাওয়াবো। এবার এবার চলে আসছি নির্মলেন্দু গুণ, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণ। তার কাছে আমাদের ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন, অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি আচ্ছা উত্তর দেবেন স্যার। আপনার আচ্ছা, কুশল প্রথম কুশল প্রশ্ন। কুশল কুশল এই যে উপমহাদেশের শ্রেষ্ঠ কবি বা কি কবি বলছো, এটা আমার কানে কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, তো সত্যি কথাই বলছে। কবি 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 না না, আমি বলছি যে কবি তো এক অর্থে একটা ছোট্ট জায়গায় জন্মগ্রহণ করতে পারেন, একটা বড় দেশে জন্মগ্রহণ করতে পারেন। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, তাই না? একজন কবি, বাংলা ভাষার কবি, যিনি কবি তিনি তো সারা বিশ্বের এই কবি। তার তার পৃথিবীর ভাষা, অন্যতম তার শ্রেষ্ঠ কবিতাকে কবি অনুবাদ নির্মলেন্দু করা গুণ। যায়। পৃথিবীর হ্যাঁ, অন্যতম শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণ। হ্যাঁ, না সেটাই। সেটাও বলার দরকার কি? সেটাই বলা দরকার। কবি কবি শুধু কবি কবি বলাটাই তো যথেষ্ট। আমাদের আচ্ছা কবির সঙ্গে আরো কিছু আচ্ছা বিশেষণ যোগ করার, রবীন্দ্রনাথ অবশ্য বিশ্বকবি বলতেন, তিনি সেটাকে অনুমোদন করেছিলেন এবং তাকে উৎসর্গ করে নজরুল যে সঞ্চিতা কাব্যগ্রন্থ সংকলনটি প্রকাশ করেছিলেন, সেখানে নজরুল কিন্তু আরো এক ধাপ এগিয়ে গিয়ে রবীন্দ্রনাথকে বলেছেন বিশ্ব কবি সম্রাট। আচ্ছা। বুঝছো? আচ্ছা, এই আপনার প্রশ্ন। নজরুল আপনার ছাড়া প্রশ্ন। আর কেউ কিন্তু রবীন্দ্রনাথকে বিশ্ব কবি সম্রাট বলেননি। তো যা হোক, এরকম একটা ধারা রবীন্দ্রনাথ থেকে চলে আসছে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি বিশ্বকবি হিসেবে একটু সঙ্গত হয়েছে তাকে বিশ্বকবি বলাটা। কারণ তখন তো আমরা বিশ্বে ছড়ানো বাংলা ভাষার কোনো কবি বা ভারতীয় কোনো কবিকে আমরা দেখি নাই। যেহেতু নোবেল পুরস্কার একটা আন্তর্জাতিক পুরস্কার, সারা বিশ্বের মানুষকে আলোড়িত করে। অবশ্য শুরুর দিকে এতটা ছিল বলে মনে হয় না, কারণ 1913 সালে তো তিনি পেয়েছিলেন। তিনি 1913 সালে পেয়েছিলেন, আর 1901 সালে নোবেল পুরস্কার প্রবর্তন হয়েছিল। ফলে রবীন্দ্রনাথ যখন আমেরিকায় গিয়েছিলেন, তিনি কিন্তু এয়ারপোর্টে তাকে যখন বলা হলো যে তুমি যে আমেরিকাতে আসছো, তোমার ভরণ পোষণ কে করবে, তখন রবীন্দ্রনাথের ভ্রমণ সঙ্গীদের মধ্যে একজন বলেছিলেন, ইউ ডোন্ট নো হিম, হি ইজ এ নোবেল লরিয়েট, হি ইজ এ নোবেল প্রাইজ উইনার পোয়েট। The American customs and immigration people said, what is that? What is that? Nobel Prize টার মানে কি? We don't bother, we don't know about this. What is that? আসলে তখন কিন্তু আটলান্টিকের ওই পারে আমেরিকান কোন কবি সাহিত্যিক তখন নোবেল পুরস্কার পান নাই। আর এই পুরস্কারের মূল্য পৃথিবীর ব্যাপী এখন প্রতি বছর বছর যেভাবে ছড়াচ্ছে, তখন কিন্তু এতটা ছড়ায়নি। কিন্তু এটা ব্রিটিশ ইন্ডিয়ান পয়েট হিসেবে রবীন্দ্রনাথ পেয়েছিলেন। তিনি ইন্ডিয়ান পয়েট না, তার যে সাইটেশন আছে নোবেল ইয়েতে কমিটিতে, সেটার মধ্যে আছে রবীন্দ্রনাথ এ ব্রিটিশ ইন্ডিয়ান পয়েট। রবীন্দ্রনাথ বেশ। সেটা ক্ষুব্ধ হয়েছিলেন বোঝা যায়, কারণ পরবর্তীকালে আপনার তিনি যখন আমেরিকায় কর্নেল ইউনিভার্সিটি ভ্রমণ করেছিলেন, ওইখানে তিনি তার ন্যাশনালিটির জায়গাটায় তিনি লিখেছিলেন বেঙ্গলি। মানে পুরস্কার পাওয়ার পর তিনি 16 সালে জাপান হয়ে আমেরিকা গেলেন, যখন এই অমিয় চক্রবর্তী ভ্রমণ সঙ্গী হয়েছিল,
তখন তিনি কর্নেল ইউনিভার্সিটিতে একটা লেকচার দিয়েছিলেন। সেখানে তিনি ন্যাশনালিটির পরিচয় ইন্ডিয়ানেই লেখেন নাই, তিনি ন্যাশনালিটি বলেছেন বেঙ্গলি, বাঙালি যে একটা জাতি তার স্বীকৃতি। কিন্তু তিনি প্রার্থনা প্রত্যাশা করেছিলেন, কিন্তু তাকে ব্রিটিশ ইন্ডিয়ান পোয়েট হিসেবে উপস্থাপন করা হয়েছিল, নোবেল কমিটি সেটা করেছিল। আচ্ছা, তো আপনার প্রশ্ন আমাকে এবার। উপমহাদেশের শ্রেষ্ঠ কবি বা প্রধান কবি কোনো কিছুই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আমার মনে হয় কবি এই পরিচিতিটাই আমার জন্য, যে কোনো কবির জন্য শ্রেষ্ঠ মানে পরিচয়। কবি নির্মলেন্দু গুণের কাছে আমাদের প্রশ্ন, আমাদের একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। আমাদের প্রশ্ন আপনার কাছে, আপনার পছন্দের জিনিস বলবেন, জামা না পাঞ্জাবি? জামা না পাঞ্জাবি? হ্যাঁ, কি জামা না পাঞ্জাবি? আরে আমি জামা তো না মানে জামা পাঞ্জাবি পড়তে ভালো পাঞ্জাবি লাগে? পরে আসছি 50 বছর ধরে, আমি পাঞ্জাবি ছাড়া আর কিছুই পরি নাই। বেশ। পরের প্রশ্ন, পাবদা মাছ না ভেটকি মাছ? না, কিছুই পরি নাই বলতে এই নয় যে আমি পায়জামা পরি নাই। না না, বুঝতে পেরেছি আমরা। আমরা আচ্ছা, না, বুঝতে পেরেছি। পরের ভুল প্রশ্ন, বোঝার অবকাশ রাখাটা ঠিক নয়। পরের প্রশ্ন, আমার পাবদা না? আমার বান্ধবীরা আমাকে অনেক পাঞ্জাবি উপহার দেন, কি সেটাই এক সেটাই। রহস্যজনক কারণে তারা আমাকে পায়জামা উপহার দেন না। আচ্ছা, আমি আর দিদি জেনে নিলাম, রঞ্জনা দি আর আমি নেক্সট টাইম পায়জামাই গিফট করবো। আচ্ছা, কবি নির্মলেন্দু গুণ, আপনার পরের প্রশ্ন, পাবদা হ্যাঁ, না ভেটকি? পাবদা মাছ না ভেটকি মাছ, কোনটা খেতে ভালো লাগে? পাবদাটা আমি বেশি খাই। আচ্ছা, পরের প্রশ্ন, আপনার জীবিত প্রিয় কবি? জীবিত প্রিয় কবি? কঠিন। জীবিত প্রিয় কবি এটা ঠিক বলতে পারবো না আমি, কারণ আমি খুব বেশি কবিদের লেখা পড়ি নাই, বুঝছো। আমি একটু আত্মমগ্ন টাইপের কবি, আমি আত্মনিমগ্ন, আত্মপ্রেমিক। আত্মবিভোর। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার আপনার পরের প্রশ্ন, আপনার প্রিয় গায়িকা? আপনার প্রিয় গায়িকা? এরকম সুনির্দিষ্ট না, আমি গান খুব বেশি শুনিও না, বুঝছো। আচ্ছা, পরের প্রশ্ন, পথের পাঁচালী না আরণ্যক? পথের পাঁচালী না পথের আরণ্যক? পাঁচালী। না, আপনার পথের শেষ পাঁচালী। আপনার শেষ প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? বেশি পছন্দ কাকে? দুজনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু কবি হিসেবে আমি মনে করি শক্তি চট্টোপাধ্যায় বড়। এবং আমার কবিতা কুঞ্জে আপনার শক্তি সাথে আমার মত চট্টোপাধ্যায় মিলে গেল। আপনার সাথে আমার মত মিলে গেল। আমিও শক্তি চট্টোপাধ্যায়ের অসম্ভব ফ্যান, এবং শক্তি চট্টোপাধ্যায় যে বছর মারা যান সেই বছর থেকে আমার কবিতা লেখার হাতে খড়ি। শক্তি তো শুনে গিয়ে শান্তিনিকেতনে গিয়েছিলেন, সেখানে তো তিনি মারা যান নাকি। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। সকলকে আমরা বিদায় নেব। হ্যাঁ বলতে দাও, শোনো, দাদাকে শেষ কথাটা বলতে দাও। হ্যাঁ, স্যার। শোনো, তুমি যে শক্তি চট্টোপাধ্যায়ের কথা বললা, আমার একটা বই আছে, শক্তি স্মৃতি ও অন্যান্য। শক্তি আচ্ছা। চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার যে গভীর সম্পর্কের স্মৃতি, সেটা আমি লিখেছি আমার একটা গ্রন্থের মধ্যে। তার সঙ্গে আমার দীর্ঘ গভীর সম্পর্ক ছিল, এবং তাকে আমি খুব বড় কবি মনে করতাম বলেই তার সঙ্গে আমি সময় ব্যয় করেছি সবচেয়ে বেশি কলকাতায়। এবং শক্তিদা মরে যাওয়ার পরে কলকাতার প্রতি আমার আকর্ষণ অনেকটাই কমে গিয়েছিল। বেশ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কবি নির্মলেন্দু গুণকে অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, প্রণতি, শ্রদ্ধা, প্রণাম জানাই। রঞ্জনা সেনগুপ্ত, তাকে আমাদের ভালোবাসা। আজকে আমাদের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন কবি, লেখিকা এবং উপস্থাপিকা বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল পারভিন, তাকেও আমাদের ভালোবাসা, শুভেচ্ছা। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখলেন, শুনলেন, সকলকে প্রণাম জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার সামনের দিন আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমার ছবিও দেখা যাচ্ছে, আমিও আমাকে নমস্কার জানাচ্ছি।
সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। সবাইকে শুভেচ্ছা ভালো জানিয়ে আজকের থাকবেন। মতো বিদায় নিচ্ছি। কৃতজ্ঞতা শুভরাত্রি। জানাচ্ছি সবাইকে যারা নমস্কার। দেখছিলেন। ধন্যবাদ।